দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। বেসিক্যালি আজকে হচ্ছে জ্যাম, আমাদের বাড়ির লেখা আজ 15, তাই তো? হ্যাঁ স্যার। যেখানে কেমিক্যাল, আয়নিক অ্যান্ড ফেজ ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা হচ্ছে, তাই তো? আচ্ছা, এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কটা ক্লাস দেওয়া হয়েছে এখন পর্যন্ত? আগের দিনে ফেজ ইকুইলিব্রিয়াম একটা দিলাম, তার আগের দিনে আয়নিক ইকুইলিব্রিয়াম ছিল, তার আগের দিনে ছিল আজকে 4 নম্বর, তাই তো? মানে লাস্ট পার্ট আর কি। আচ্ছা, চলো আস্তে আস্তে শুরু করা। আচ্ছা, আজকে তো আমাদের কাল থেকে শেষ করতে হবে আর কি, মানে এই এই চ্যাপ্টারটাকে। তো আমাদের যে জিনিসগুলো পড়াতে বাকি আছে আর কি, সেগুলো আমরা আলোচনা করব। সফিস্টিবিলিটিসটা, তাতে প্রথমে শুরু করতে হবে কোয়ালিটেটিভ প্রপার্টিজ দিয়ে। তারপরে বাইনারি সলিউশন নিয়ে কথাবার্তা বলবো। বাইনারি সলিউশন, এবং এই বাইনারি সলিউশনে বেসিক্যালি হচ্ছে লিকুইড, যেটা একটা বেসিক্যালি সলিউশন এবং তার ভেপার, তাহলে ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা বলা হবে আর কি। মানে বাইনারি সলিউশনে হচ্ছে লিকুইড, সেটা পিওর অবস্থায় থাকতে পারে বা একটা কোনো একটা সলিউশন থাকতে পারে, তার সঙ্গে যে ভেপারের বিভিন্ন রকমের ইকুইলিব্রিয়াম, সেটা নিয়ে আলোচনা। তারপর আমরা যেটা করবো যে লিকুইড লিকুইড ইকুইলিব্রিয়াম আর কি, সেই কনটেক্সটে পার্সিয়ালি মিসেবল লিকুইড, এটাই মেনলি আলোচনা হবে। পার্সিয়ালি মিসেবল লিকুইড, তারপর নাস ডিস্ট্রিবিউশন ল, এই রিলেটেড আলোচনা, যেখানে অ্যাকচুয়ালি যে ইকুইলিব্রিয়ামটা কাজ করবে সেটা লিকুইডের সঙ্গে, লিকুইডের ইকুইলিব্রিয়াম এটা। আর ফাইনালি হচ্ছে এই ইউটেকটিক মিক্সচার বা ইউটেকটিক সিস্টেম, সেটা নিয়ে কথাবার্তা, যেখানে তোমার ইকুইলিব্রিয়ামটা থাকবে হচ্ছে সলিডের সঙ্গে, বেসিক্যালি তোমার লিকুইডের ইকুইলিব্রিয়াম। তো এই জিনিসগুলো যেগুলো হচ্ছে আমাদের একটা আলোচনার বিষয় হবে আর কি। বাট অনেকটা লম্বা চ্যাপ্টার, কিন্তু আমরা খুব কুইকলি জিনিসটাকে কভার করে নেওয়ার চেষ্টা করব। আমরা শুরুটা করছি কোয়ালিটেটিভ প্রপার্টি দিয়ে। আচ্ছা, কোয়ালিটেটিভ প্রপার্টিজ যেগুলো দেখো, মানে তোমরা জানো ডেফিনেশনটা, যে কিছু কিছু প্রপার্টি আছে যে প্রপার্টিগুলো নেচার অফ দ্য সলিউট অ্যাডেড তার উপরে নির্ভর করছে না। এটা নির্ভর করছে বেসিক্যালি হচ্ছে যে সলিউটটা অ্যাড করছি তার নাম্বার অফ পার্টিকেলস বা কনসেন্ট্রেশনের উপরে। ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে যে দেয়ার আর সাম প্রপার্টিজ দ্যাট properties associated to a solution that, sorry,
that does not depend on the nature of the solute, but it depends only on concentration or number of solid particles in solution. এটা তাহলে কিছু কিছু প্রপার্টি আছে যে প্রপার্টিগুলো হচ্ছে তোমার কেমিক্যাল নেচার অফ দ্য সলিউট অ্যাডে তার উপরে নির্ভর করছে না, মানে আমি শুক্র অ্যাড করলাম না ইউরিয়া অ্যাড করলাম তার উপরে জিনিসটা নির্ভর করলো না, যেটা নির্ভর করবো শুধুমাত্র হচ্ছে কনসেন্ট্রেশন বা নাম্বার অফ সলিউট পার্টিকেলস ইন সলিউশন তার উপরে আর কি। সেই প্রপার্টিগুলোকে বলা হবে হচ্ছে তোমার কোয়ালিটেটিভ প্রপার্টি। দিস প্রপার্টি are called কোয়ালিটেটিভ প্রপার্টি। ঠিক আছে, এই প্রপার্টিগুলোকে বলা হবে তোমার কোয়ালিটেটিভ প্রপার্টি। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে কোয়ালিটেটিভ প্রপার্টিসগুলো, যে কোয়ালিটেটিভ প্রপার্টিসগুলো তোমার সবাই মোটামুটিভাবে একটা ইন্টেনসিভ প্রপার্টি হয়, এরা হচ্ছে সব ইন্টেনসিভ প্রপার্টি। ইনসেন্টিভ প্রপার্টি মানে হচ্ছে তুমি জানো এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট ইন্ডিপেন্ডেন্ট হবে, মানে তুমি ধরো একটা সলিউশন নিয়ে, ঠিক আছে, সলিউশনের কনসেন্ট্রেশন তোমাকে বলে দেওয়া হয়েছে, এবার এই সলিউশনটাকে তুমি দুটো কন্টেনারে যা ভাগ করলে যে সকাল যে কোয়ালিটেটিভ প্রপার্টিসগুলো সেগুলো আমি কি কি বলবো, যে তোমার এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অসমোটিক প্রেশার, তারপরে হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু কোনো রকমভাবেই হচ্ছে তোমার টোটাল অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্স তার উপরে নির্ভর করে না। এই কোয়ালিটেটিভ প্রপার্টিসগুলো সব কিন্তু ইন্টেনসিভ প্রপার্টি। ঠিক আছে, আর তোমার যে কমন যে কোয়ালিটেটিভ প্রপার্টিসগুলো মানে মানে চারটে কমন কোয়ালিটেটিভ প্রপার্টিস আমরা নর্মালি আলোচনা করব। 4 কমন প্রপার্টিস আর 1 নম্বর হচ্ছে তোমার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, 2 নম্বর এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, 3 নম্বর হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, আর 4 নম্বর হচ্ছে তোমার অসমোটিক প্রেশার। ঠিক আছে, তো এই চারটে কোয়ালিটেটিভ প্রপার্টি তাদের এক্সপ্রেশন এবং তাদের যে ইউটিলিটি আর কি সেগুলোকে দেখতে হবে। আচ্ছা, এগুলোকে দেখার আগে তোমার কতগুলো জিনিস একটুখানি বুঝে নিতে হবে, সেগুলো একটুখানি বলে নিই। সেটা হচ্ছে এই যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার আমি যাবো, তো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার আমি সেটাকে হেডিং দিয়ে না শুরু করছি। ধরো প্রথম যে প্রপার্টিটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে তোমার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। ধরো আচ্ছা, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার এইখানে কি কি জিনিসগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে অসমোটিক প্রেশার জিনিসটা কি সেটা একটুখানি বুঝে নিতে হবে প্রথমে। অসমোটিক প্রেশার তুমি জানো যে ধরো কোনো একটা ক্লোজ কন্টেনার নিয়েছো, তার অর্ধেকটা হয়তো কোনো একটা লিকুইড দিয়ে ফিল আপ আছে, আর লিকুইড মলিকুলগুলো ভেপরাইজ হয়েছে, ভেপার ফেজে যাচ্ছে, আবার ভেপার মলিকুলগুলো কনডেন্স হয়ে লিকুইড ফেজে যাচ্ছে, তাই এই দুটো অপোজিট প্রসেস চলছে। কোনো একটা গিভেন টেম্পারেচারে যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যাবে এই দুটো প্রসেসের মধ্যে আর কি, তখন যে ভেপার ফেজের যে প্রেশারটা সেটা হচ্ছে তোমার অসমোটিক প্রেশার। ঠিক আছে, এটা একটুখানি তোমার ভাবতে হবে আর অসমোটিক প্রেশার জিনিসটা কি, এটা সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে। আচ্ছা, এবারে
এই অসমোটিক প্রেশার সেটা কোনো একটা পার্টিকুলার সলিউট, মানে কোনো একটা পিওর লিকুইড আছে, সেখানে কোনো একটা সলিউট অ্যাড করলে যে ভেপার প্রেশারটা কমে যায়, সেটা যা দিয়ে ঠিক আছে, এটা হচ্ছে রাউলস ল। রাউলস ল, এই রাউলস লটা ভালো করে বুঝতে হয়। সেটা হচ্ছে, ধরো আমি যদি এরকম বলি যে পি স্টারটা হচ্ছে ভেপার প্রেশার অফ দ্য পিওর লিকুইড হয়, ভেপার প্রেশার অফ দ্য পিওর লিকুইড বা পিওর সলভেন্ট, সলভেন্ট হয়। আর পিটা হচ্ছে ভেপার প্রেশার অফ দ্য সলিউশন হলো, মানে ভেপার প্রেশার অফ দ্য সলিউশন, মানে কোনো একটা কিছু অ্যাড করে দিয়েছো তুমি, হ্যাঁ, অ্যাড করে দেওয়ার পরে ভেপার প্রেশারটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে যেটা হচ্ছে আর কি, সেটাকে জাস্ট আমি লিখছি তোমার পি, এটা হচ্ছে। তাহলে তখন যেটা দাঁড়াবে, এই পিটাকে তুমি জাস্ট লিখতে পারবে এরকম করেই আমি লিখছি, x1 ইন্টু পি স্টার, এটা, যেখানে তোমার x1টা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট, সলভেন্ট ইন সলিউশন। এই যেটা পি সমান x1 ইন্টু পি স্টার, এটা হচ্ছে তোমার রাউলস ল। রাউলস লকে এটা বলছে যে তোমার যখন সলিউশন, তুমি পরিষ্কার এখানে বুঝতে পারছো x1 থেকে তো 0 থেকে 1 এর মধ্যে ফ্র্যাকশন হয়, তাহলে পিটা লেস দ্যান পি স্টার, এটা তোমার পরিষ্কার বোঝা গেছে, মানে পিটা লেস দ্যান পি স্টার হবে, তার কারণটা হচ্ছে x1টা সবসময় হচ্ছে তোমার 0 থেকে 1 এর মধ্যে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে একটা পিওর সলভেন্টে যা ভেপার প্রেশার ছিল, কোনো একটা সলিউট অ্যাড করলে কিন্তু ভেপার প্রেশারটা কমে যাচ্ছে, এবং যে কমে যাচ্ছে, যেটা যে ফর্মুলা দিয়ে ঠিক হবে, সেটাই হচ্ছে তোমার সকল রাউলস ল, এটা। আর এবারে দেখা যায় যে কোনো একটা আইডিয়াল সলিউশন রাউলস ল যে কোনো কনসেন্ট্রেশন ওবে করবে, আর নন আইডিয়াল সলিউশন যদি হয়, তাহলে সলিউটে যখন সাফিসিয়েন্টলি ডাইলিউট, তখনই শুধুমাত্র রাউলস লটা ওবেড হবে, ঠিক আছে। তো এটা তোমার মানে পরে যখন আমি আইডিয়াল সলিউশন নন আইডিয়াল সলিউশন ডিফারেন্সিয়েট করব, তখন ব্যাপারটা আরো তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে, এটা। আচ্ছা, এবারে এইখান থেকে তুমি জাস্ট রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারটাকে করে ফেলতে পারছো। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, সেটা বেসিক্যালি তুমি ডেল্টা পিআর এরকম নাম দাও। এটা বেসিক্যালি পিওর অবস্থা ভেপার প্রেশার কি ছিল, চেঞ্জ হয়ে কি হলো, ডিভাইডেড বাই পিওর অবস্থা কি ছিল, এইটা, এটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এবং সেটা কত হবে, তুমি যদি করো তাহলে পি এর জায়গায় তুমি x1 এবং পি স্টার বসিয়ে দিলে, এটা কিন্তু তোমার x2 এর সঙ্গে সমান হচ্ছে, এইটা। এখানে মানে হয় x2টা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট, সলিউট ইন সলিউশন, এটা, ঠিক আছে। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার ডেল্টা পিটা হচ্ছে তোমার বেসিক্যালি x2 এর সঙ্গে সমান হচ্ছে, এটা। আচ্ছা, এবারে এইটাকে তুমি জাস্ট একটুখানি চেঞ্জ করবে, মানে অ্যাকচুয়ালি যে কোনো কোয়ালিটেটিভ প্রপার্টিজ তার একটা ইম্পর্টেন্ট ইউজ হচ্ছে, ওইটা দিয়ে না তুমি মলিকুলার ওয়েট বের করতে পারো, ঠিক আছে। তাহলে মলিকুলার ওয়েট বের করার জন্য যেটা করতে হয় তোমার, ওই যে x2টাকে, সেটাকে একটুখানি অন্য ফর্মে তার চেঞ্জ করতে হয়, হ্যাঁ। এবার এই যে অন্য ফর্মে তুমি চেঞ্জটাকে করবে, সেইটার জন্য তুমি প্রথমে ধরে নাও যেটা একটা ভীষণ ভীষণ ডাইলিউট সলিউশন। তাহলে যদি ধরে নাও একটা ভীষণ ডাইলিউট সলিউশন যদি তুমি কনসিডার করো, তাহলে এই জিনিসটাকে মানে এরকমভাবে তুমি লিখতে পারো, আমি বলছি যে ধরো একটা ভেরি ডাইলিউট সলিউশন, such that Raoust law is obeyed, এটা, ভেরি ডাইলিউট সলিউশন such that Raoust law is obeyed, এটা। আর ধরে নাও এটা এটা কি বলবো, এম মোলাল সলিউশন ধরে নিতে পারো তুমি, আর কনসেন্ট্রেশনটা ধরে নাও, কনসেন্ট্রেশনটা হচ্ছে এম মোলাল, মানে এম মোল পার কেজি, এটা হচ্ছে কনসেন্ট্রেশন এম মোল পার কেজি অর এম মোলাল সলিউশন।
ইমোলাল সলিউশন। তাহলে এখানে x2টা কি হবে? x2টা দেখো এমনিতে বাই ডেফিনেশন কি, সলিউটের নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোল। এটাকে অ্যাপ্রক্সিমেট তুমি লিখতে পারবে n2/n1, এইটা কারণ ভেরি ডাইলিউট সলিউশন যদি হয় n2 হচ্ছে মাঝ লেস দ্যান n1 হচ্ছে বলে। আচ্ছা, এবারে এখানে কি বলা হচ্ছে যে তোমার যদি m মোলাল সলিউশন হয়, তাহলে m মোলাল সলিউশন মানে হচ্ছে 1 কেজি সলভেন্টে তোমার m মোল সলিউট আছে। তাহলে n2 জায়গায় তুমি যখন m বসিয়ে দেবে, তখন n1 যেটা সেটা কি হবে না, n1টা হচ্ছে তোমাকে 1 কেজি তাকে ভাগ করতে হবে তোমার তার সলভেন্টের এ দিয়ে, মলিকুলার ওয়েট দিয়ে, তারপর এটা বেসিক্যালি m ইন্টু m1 হয়ে গেল, যেখানে m1 মাস্ট বি ইন দ্য ইউনিট অফ মানে কি বলবো, কেজি পার মোল। আসলে মোল ফ্র্যাকশন তো ইউনিটলেস হবে, তাহলে যদি তুমি এটা 1 কেজি বলে দাও, তাহলে এইটাকে তোমাকে লিখতে হবে হচ্ছে কেজি পার মোল, যেখানে কেজি কেজি কেটে গেল, আর উপরটা এটা তোমার ইউনিটলেস জিনিসটা হয়ে যাবে, আর m ইন্টু m1 হয়ে যাবে। মানে এটা হচ্ছে তোমার মলিকুলার ওয়েটটাকে হচ্ছে কেজি পার মোলে তুমি জাস্ট এক্সপ্রেস করবে এটা। তো দেখো তুমি জাস্ট যখন ভীষণ ডাইলিউট সলিউশন x2টাকে m ইন্টু m1 এইরকম ভাবে কিন্তু লিখতে পারো। তো তা যদি লিখতে পারো, তাহলে ওই যে আগের এক্সপ্রেশনে, তাহলে নাও রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার পি স্টার মাইনাস পি বাই পি স্টার, যেটা ছিল x2, সেটাকে তুমি m ইন্টু m1 হিসেবে লিখতে পারবে। তাহলে এইখান থেকে তুমি চাইলে m1টা কত সেটা বের করে নিতে পারো, অথবা m2টা কত সেটাও কিন্তু আলটিমেটলি বের করে নিতে পারবে। আর এখান থেকে m1টাকে বের করে নিলে, আর m2টা কি হবে, m2 তো খুব সহজ ব্যাপার। m2টা হচ্ছে তুমি কতখানি পরিমাণ নিয়েছো ওজন করে সেটা তুমি জানবে। তো কতখানি পরিমাণ নিয়ে তুমি ওজন করে যদি জেনে যাও, তাহলে তোমার সেই ওজনটা মানে মানে আমি বলছি যে তোমার এই যে কনসেন্ট্রেশনটা তোমার বলে দেওয়া আছে। তো মানে তুমি দেখো না, এখান থেকে আইদার m1 বের করলে, না হলে স্মল m বের করলে, মানে কনসেন্ট্রেশনটা জানা থাকলে তুমি মোলার মাস অফ দ্য সলভেন্ট বের করে ফেলতে পারলে, অথবা মোলার মাস অফ দ্য সলভেন্ট, ধরো অ্যাকোয়াস সলিউশন বলে দিই, তাহলে মোলার মাস অফ দ্য সলভেন্ট, জলের মোলার মাস আমার জানা আছে, তা তুমি মোলালিটিটা বের করে ফেলতে পারলে। আর মোলালিটিটা জাস্ট বাই ডেফিনেশনটা কি, যে 1 কেজিতে কত মোল তুমি জাস্ট ডিজলভ করে, তাহলে কতখানি ওজন নিয়েছো সেটা তো তোমার জানা থাকবে, আর মোলারিটি জানা থাকবে, তাহলে সেখান থেকে মলিকুলার ওয়েট ফর দ্য সলিউট সেটা তুমি এখান থেকে কিন্তু জেনে যেতে পারবে আর। ঠিক আছে, সেটা ব্যাপারটা। তবে এটা দাঁড়াচ্ছে যে এই যে কোনো কোয়ালিটেটিভ প্রপার্টি, যে কোনো কোয়ালিটেটিভ প্রপার্টি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মোলার মাস ডিটারমিনেশনের জন্য, সেটাকে মাথায় রাখবে। তাহলে জাস্ট মানে আমি বলবো যে দিস ইকুয়েশন can be used to determine molar mass of the solvent and solid। হ্যাঁ, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এটা আচ্ছা, এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যদি তোমার রাউলসটা ওবে করে, এই রাউলসটা যদি ওবে করে, তাহলে তুমি সলিউশনে কোনো একটা পার্টিকুলার পিসিসের কেমিক্যাল পোটেনশিয়ালটাকে বের করতে পারবে। ঠিক আছে, তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল of a component in its solution can be written as mu I equal to mu I star plus RTLN xi। এইটা আচ্ছা, এটা কখন সত্যি না, যতক্ষণ পর্যন্ত রাউলস লটা ওবেড হবে। দিস ইজ ট্রু when রাউলস ল ইজ ওবেড। রাউলসটা কতক্ষণ ওবেড হবে ততক্ষণ পর্যন্ত তুমি দেখিয়ে দিতে পারবে যে মিউ আইটা হচ্ছে মিউ আই স্টার প্লাস RTLN xi।
এবং পরিষ্কার এখান থেকে বুঝতে পারছো মিউ আইটা লেস দ্যান মিউ আই স্টার হবে। কারণটা হচ্ছে এক্স আইটা 0 থেকে 1 হয়ে যাওয়ার জন্যে এল এর এক্স আইটা তোমার লেস দ্যান 0, তাহলে এই আরটিএল এর এক্স আইটা নেগেটিভ হয়ে যাচ্ছে বলে মিউ আইটা লেস দ্যান মিউ আই স্টার হচ্ছে। আচ্ছা, যেখানে দেখো কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য কম্পোনেন্ট ইন ইটস সলিউশন সেটা হচ্ছে মিউ আই, আর এখানে মিউ আই স্টারটা হয়ে যাচ্ছে তোমার, যদি আই এর পৃষ্ঠে একা একা থাকতো তাহলে তার কেমিক্যাল পোটেনশিয়াল। এটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য পিওর ith component, chemical potential of the pure ith component। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে chemical potential of the pure ith component। হলো, বোঝা গেল? তা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে মিউ আই ইকুয়াল টু মিউ আই স্টার বা আর্টিকেল এন এক্স আই, এটা হচ্ছে আমরা যখন ওই আইডিয়াল গ্যাস মিক্সচার নিয়ে কথাবার্তা বলেছিলাম তখন ঠিক একই রকমের একটা ইকুয়েশন ছিল, মিউ আই ইকুয়াল টু মিউ আই স্টার আর্টিকেল এন এক্স আই। তাহলে দেখা যাবে যে রাউলস ল যতক্ষণ ওবে করছে ততক্ষণ সেটা আইডিয়াল সলিউশন, মানে রাউলস ল মানে আসলে যে কোনো একটা সলিউশন যে কোনো কনসেন্ট্রেশনে রাউলস ল ওবে করবে না। আইডিয়াল সলিউশন হলে যে কোনো কনসেন্ট্রেশনে ওবে করবে, আর একটা নন আইডিয়াল সলিউশন ভীষণ লো কনসেন্ট্রেশন হচ্ছে রাউলস লটা ওবে করবে। আমি বলছি যতক্ষণ পর্যন্ত রাউলস লটা ওবের হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেমিক্যাল পোটেনশিয়ালটাকে তুমি এইরকমভাবে লিখতে পারবে, মিউ আই ইকুয়াল টু মিউ আই স্টার প্লাস আর্টিকেল এন এক্স আই। এটা, এবং এটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যে তোমার যে বাকি যে কোয়ালিটেটিভ প্রপার্টিসগুলো, সেটা এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট হোক, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হোক, অসমোটিক প্রেসার হোক, সবের কিন্তু যে ডেরিভেশনটা সেটা কিন্তু এই একটা পার্টিকুলার জায়গার উপরে নির্ভর করে হবে, যে মিউ আই ইকুয়াল টু মিউ আই স্টার প্লাস আর্টিকেল এন এক্স আই। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে তোমার ধরো তুমি যদি ধরো কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সেস টেম্পারেচার প্লট করছো, একটা ছবি হচ্ছে ধরে নাও তোমার এরকম দেখতে ছবি হয়, এদিকে হচ্ছে সলিড, এদিকে লিকুইড, এটা ভেপার, এবং যে পয়েন্টে তারা কাট করে সেইটা হয়ে গেছে তাদের রেসপেক্টিভ ফ্রিজিং পয়েন্ট। আমি স্টারটাকে দিচ্ছি পিওর বলে, এটা হচ্ছে টিবি স্টার। এইটা আর যেটা এতে হলো তোমার যখন সলিউশন হয়ে গেল, সলিডটা পিওর অবস্থায় আছে, ভেপারটা পিওর অবস্থা আছে, কিন্তু তাদের কেমিক্যাল পোটেনশিয়াল কিছু চেঞ্জ হচ্ছে না, কিন্তু লিকুইডের কেমিক্যাল পোটেনশিয়ালটা পাল্টে গেল। তাহলে এইটা যেটা হয়ে গেল এটা কিন্তু এখন সলিউশন হয়ে গেছে, সলিউশন হয়ে গেছে। তখন তুমি দেখো এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, আমি আগের দিনে জাস্ট মিউ ভার্সেস টি ডায়াগ্রাম এঁকে কোনটা ফ্রিজিং পয়েন্ট কোনটা বয়লিং পয়েন্ট আমি আলোচনা করেছিলাম। এখন কি হচ্ছে, এখন যখন লিকুইডের কেমিক্যাল পোটেনশিয়ালটা কমে গিয়ে নিচে হয়ে গেল, তখন তোমার দেখো ফ্রিজিং পয়েন্টটা তোমার বাঁ দিকে চলে গেছে, তোমার একটা ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্ট হয়েছে। আর বয়লিং পয়েন্টে কি হয়েছে না, বয়লিং পয়েন্টে দেখো তোমার ডান দিকে চলে গেছে টিভি, তোমার কি হয়েছে না, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হয়েছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে তোমার যখন সলিউশন তৈরি হবে তখন কেমিক্যাল পোটেনশিয়াল ইন দ্য লিকুইড ফেজ জাস্ট কমে যাচ্ছে বলে দেয়ার শুড বি এ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অ্যান্ড দ্য এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এটা, আর অসমোটিক প্রেসারটা তুমি এখান থেকে অন্যভাবে বুঝতে পারবে, সেটা হচ্ছে এই যে যখন তোমার একটা ধরো তোমার একটা কন্টেনার আছে, এই কন্টেনারটা একটা সেমি পারমেবল মেমব্রেন দিয়ে তোমার সেপারেট করে দেওয়া হয়েছে। এদিকে ছিল ধরো পিওর সলভেন্ট, আর এদিকে তোমার সলিউশন আছে এটা। এবারে ধরো তুমি এখানে আমার কাছে একটা ক্যাপিলারি টাইপের আছে, বা ক্যাপিলারি না, মানে একটা মানে জাস্ট হাইটের ডিফারেন্সটাকে বোঝানোর জন্য এটা হচ্ছে কথা, যেটা দাঁড়াচ্ছে যে এই দিকে আছে পিওর সলভেন্ট তার কেমিক্যাল পোটেনশিয়াল মিউ আই স্টার, এদিকে আছে সলিউশন তার কেমিক্যাল পোটেনশিয়াল মিউ আই। এবার মিউ আই স্টারটা গ্রেটার দ্যান মিউ আই, তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল বেশি হলে কি হয়,
না বেশি হলে যেটা হয় যে মানে কেমিক্যাল প্রসেস মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি বলে তোমার পিওর সলভেন্টটা বাঁ দিক থেকে ডান দিকে যাবে, ডান দিকে যাওয়ার জন্য যেটা হবে যে এদিকে হাইটটা তোমার কিছুটা বেড়ে যাবে। তাহলে এদিকে হাইটটা ধরো লেটস সে করি এরকম থাকে, এইখানে হয়তো হাইটটা আছে, এদিকে কিন্তু দেখা গেল যে হাইটটা তোমার বেশ কিছুটা বেড়ে গেল, হাইটটা বেড়ে গেল। তাহলে এই যে হাইট ডিফারেন্সটা তৈরি হলো সেটা তুমি এইচ বলো, তাহলে একটা প্রেশার ডিফারেন্স তৈরি হবে পাই, পাইটা হচ্ছে তোমার এইচ রো জি। মানে জাস্ট ওই একই রকম যে সলভেন্টের কেমিক্যাল পোটেনশিয়ালটা বেশি পিওর সলভেন্টের দেন দ্য সলিউশন, আর কেমিক্যাল পোটেনশিয়াল যে মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি বলে, তাহলে মাসটা ট্রান্সফার করবে ফ্রম দ্য হায়ার কেমিক্যাল পোটেনশিয়াল রিজিয়ন টু লোয়ার কেমিক্যাল পোটেনশিয়াল রিজিয়ন। তার মানে পিওর সলভেন্টটা পিওর সলভেন্ট সাইড থেকে সলিউশন সাইডের থেকে জাস্ট মুভ করবে, মুভ করার জন্য একটা হাইট ডিফারেন্স তৈরি হবে, এবং সেই হাইট ডিফারেন্স তৈরি হলে যে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা সেটা হচ্ছে তোমার এইচ রোজি, এবং এই পাইটাই হয়ে যাচ্ছে তোমার অসমোটিক প্রেশার। তাহলে কেমিক্যাল পোটেনশিয়ালটা যদি জানা, মানে কেমিক্যাল পোটেনশিয়াল ইন সলিউশনে যে কমে যাচ্ছে সেটাই বেসিক্যালি ড্রাইভিং ফোর্স, যার জন্য অসমোটিক প্রেশার হচ্ছে, যার জন্য ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হচ্ছে, যার জন্য এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হচ্ছে। তাই এটা তুমি পরিষ্কার বুঝতে পারলে যে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হলো, ফ্রিজিং পয়েন্ট হলো, আর এখান থেকে বুঝতে পারছো এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হলো, আর এখান থেকে তুমি দেখতে পাচ্ছ অসমোটিক প্রেশারটা কিভাবে জেনারেট করছে। ঠিক আছে, আচ্ছা এবারে তোমার এলিভেশন অফ বয়লিং পয়েন্ট এবং ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট তোমার ফর্মুলাগুলোকে একটুখানি বুঝে নিতে হবে। আচ্ছা, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট এটাকে ডেল্টা টিবি এরকম আমি নাম দিচ্ছি। ডেল্টা টিবি মানে হচ্ছে টিবি মাইনাস টিবি স্টার আর কি, মানে যেখানে ডেল্টা টিবিটা হচ্ছে তোমার সলিউশনে বয়লিং পয়েন্ট, মাইনাস হচ্ছে পিওর অবস্থায় তার বয়লিং পয়েন্ট, এই যে ডিফারেন্সটা এইটা। আচ্ছা এইটা মনে রাখবে তুমি যা সহজ একটা এক্সপ্রেশন দিয়ে, সেটা হচ্ছে কেবি ইন্টু স্মল এম। এরকম একটা ফর্মুলা দিয়ে জিনিসটাকে জাস্ট মনে রেখে দাও যে ডেল্টা টিবিটা হচ্ছে কেবি ইন্টু এম, যেখানে এমটা হচ্ছে concentration of the solution in the unit of molality or মোল পার কেজি, অর্থাৎ 1 কেজি সলভেন্টে কত মোল সলিউট আছে এইটা। আর কেবি যেটা, এই কেবির একটা এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে আর টিবি স্টার তার স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা ইন্টু M1 মোলার মাস অফ দ্য সলভেন্ট ডিভাইডেড বাই ডেল্টা এইচ বার স্টার 1 ভেপোরাইজার। মানে কেবিটা, এই যে কেবিটা, এটাকে বলা হয় এবুলিওস্কোপিক কনস্ট্যান্ট বা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট কনস্ট্যান্ট, এটাকে বলা হচ্ছে এবুলিওস্কোপিক কনস্ট্যান্ট or elevation of boiling point constant। এবং দেখো এইটা কিন্তু এইখানে যা কিছু আছে এটা হচ্ছে পিওর সলভেন্টের প্রপার্টি, তাহলে এটা ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য সলভেন্ট। মানে এখানে দেখো মোলার মাস যেটা আছে সেটা হচ্ছে পিওর সলভেন্টের, বয়লিং পয়েন্ট যেটা হচ্ছে পিওর সলভেন্টের, এনথালপি অফ ভেপোরাইজেশন হচ্ছে পিওর সলভেন্টের, দ্যাট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য সলভেন্ট, ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য সলভেন্ট। বুঝছো? তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা তুমি মাথায় রাখবে, এবং এইখান থেকে ওই তোমার মানে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম এসব তোমায় দেবে, মোলার মাস ডিটারমাইন করতে দেবে, ইত্যাদি ইত্যাদি আর কি। হ্যাঁ, মানে এই এক্সপ্রেশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলোকে মনে রাখারও সুবিধা আছে। শুধু একটা জিনিস হয়তো তুমি ভুলে যেতে পারো যে কেবির এক্সপ্রেশনটা একটুখানি খেয়াল রেখে দেবে, আর টিবি স্টার স্কোয়ার M1 বাই ডেল্টা এইচ বার 1 ভেপোরাইজেশন। ঠিক আছে, এটা। আচ্ছা এবারে এলিভেশন অফ বয়লিং পয়েন্টটা তুমি যেমন ভাবে করলে ঠিক একই রকম ভাবে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটাকে করতে পারবে। একটা মনে থাকলে অন্যটা এমনি অটোমেটিক্যালি মনে থেকে যায়।
ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। আচ্ছা, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট তার যে এক্সপ্রেশনটা আমি এরকম করে মনে রাখি যে এই আগে একটা মাইনাস দিয়ে দাও, মাইনাস ডেল্টা টিএফ, মানে যাতে করে ওভারঅল জিনিসটা বাঁ দিকটা হচ্ছে তোমার বেসিক্যালি পজিটিভ হয়। এমনি দেখো, এমনি টিএফটা কি, টিএফটা হচ্ছে মানে সরি ডেল্টা টিএফটা কি, ডেল্টা টিএফ হচ্ছে তোমার পিওর অবস্থায় তোমার দেখতে হবে যে ফ্রিজিং পয়েন্টটা কী ছিল, আর সলিউশনে তোমার ফ্রিজিং পয়েন্টটা কী হলো, এই যে ডিফারেন্সটা সেটা বেসিক্যালি তোমার ডেল্টা টিএফ। এটা মানে ধরো আমি মানে এইভাবে বলছি, যেখানে ডেল্টা টিএফটাকে তুমি যদি এইভাবে লেখো না, টিএফ মাইনাস টিএফ স্টার করো, এবার এই টিএফ স্টারটা হচ্ছে পিওর অবস্থায় তোমার ফ্রিজিং পয়েন্ট, আর টিএফটা হচ্ছে সলিউশনের ফ্রিজিং পয়েন্ট। এবার ডিপ্রেশনের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে মানে কি টিএফটা লেস দ্যান টিএফটা, তাহলে ডেল্টা টিএফটা নেগেটিভ, এখানে আগে একটা নেগেটিভ সাইন দিয়ে তুমি জিনিসটাকে ওভারঅল পজিটিভ করে নিয়েছো। সেটাকে তুমি লেখো, ওদিকে কে বি ছিল এখন কে এফ লেখো, এদিকে এম লেখো। তো এই হচ্ছে তোমার ফর্মুলাটা, মাইনাস ডেল্টা টিএফ ইকুয়াল টু কে এফ ইন্টু এম। আচ্ছা, যেখানে প্রত্যেকটা টার্মের মানে তোমার পরিষ্কার, ফায়ার এমটা হচ্ছে মোলালিটি অফ দ্য সলিউশন, মোলারিটি অফ দ্য সলিউশন মানে মোল পার কেজিতে হচ্ছে সলিউটের কনসেন্ট্রেশন ইন সলিউশন। আর কে এফ যেটা দেখো এইটার সঙ্গে তুমি কম্পেয়ার করে লিখতে পারবে, এখানে টিবি আছে মানে ওখানে টিএফ থাকবে, এখানে ভেপোরাইজেশন আছে মানে ওখানে হচ্ছে তোমার ফিউশন থাকবে। মানে জাস্ট কে এফ এর এক্সপ্রেশনটা যদি তুমি দেখো, সেটা হচ্ছে আর টিএফ স্টার তার স্কোয়ার ইন্টু এম ওয়ান বাই হচ্ছে ডেল্টা এইচ বার ওয়ান। অবশ্যই এটা পিওর অবস্থায়, মানে এটা হয়তো আমি আগেরটা স্টারটা দিতে ভুলে গিয়েছিলাম, না স্টার দিয়েছি, ডেল্টা এইচ বার স্টার। এইখানে হচ্ছে প্রসেসটা ফিউশন প্রসেস, এটাকে বলা হয় যে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, CRYOSCOP, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট or depression of freezing point constant. তো এখান থেকে তোমার নিউমেরিক্যাল প্রবলেম পড়বে, এবং এখান থেকেও তোমার ওই মোলার মাস ডিটারমিনেশন এটা তোমার পরীক্ষায় কিন্তু আসতে পারে। ঠিক আছে, তাহলে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এটা তুমি বুঝলে। আর অসমোটিক প্রেসারের যে এক্সপ্রেশনটা, অসমোটিক প্রেসারের যে এক্সপ্রেশনটা, দেখো অসমোটিক প্রেসারের এক্সপ্রেশনটা তোমার এমনিতে এই যেটা ভ্যান ডফ ইকুয়েশন অফ অসমোটিক প্রেসার, আমি একদম সরাসরি সেইটা লিখছি, সিটি ইন্টু আরটি, মানে একটা সলিউশন যখন আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশন, এই ইকুয়েশনটা ওবেড হয়, এটাকে বলা হয় ভ্যান ডফ ইকুয়েশন ফর অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার এটা অ্যাপ্লিকেবল ফর আইডিয়াল অর আইডিয়ালি ডাইলিউট সলিউশন। আচ্ছা, সিটুটা হচ্ছে এখানে, সিটুটা হচ্ছে তোমার concentration of the solute in solution in the unit of মোল পার একটা ভলিউম আর কি, ধরো মোল পার লিটার বা এই ধরনের আর কি, মোল পার এ ভলিউম আর কি। আগে যেমন মোল পার কেজি ছিল মানে মোলালিটি ছিল, এখানে কিন্তু না, এটা হচ্ছে মোলারিটির টার্মসে হচ্ছে তোমার বেসিক্যালি কনসেন্ট্রেশনটা এইটা। তাহলে এই পাইটা হচ্ছে অসমোটিক, তাহলে পাই ইকুয়াল টু সিটি ইন্টু আরটি, এই এক্সপ্রেশনটা তোমার হচ্ছে ভ্যান ডফ ইকুয়েশন ফর অসমোটিক প্রেসার, যেটা অ্যাপ্লিকেবল ফর আইডিয়ালি অর আইডিয়ালি ডাইলিউট সলিউশন। এটা দেখবে যে যদি তোমার নন আইডিয়াল সলিউশন হয়, সেটা এই পলিমারের মোলার মাস বা ইত্যাদি ডিটারমিনেশনের ক্ষেত্রে তুমি দেখতে পাবে আর কি, তখন কিন্তু এই 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 এক্সপ্রেশনটা সত্যি হবে না। এখান থেকে তোমার এই ভিডিয়াল ইকুয়েশনের ফর্মে তোমার জিনিসটাকে লিখতে হবে। এটা অ্যাপারেন্টলি হচ্ছে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটের মতো দেখতে আর কি, মানে তোমার পি ইকুয়াল টু সিআরটি হয় না, আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটের মতো দেখতে, কিন্তু এক্ষেত্রে তোমার যে ওই যে ইকুয়েশনটা যদি নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে চলে যায়, তখন যেমন আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটটা ভিডিয়াল ইকুয়েশন অফ স্টেটের ফর্মে লেখা যায়, এখানেও তোমাকে ওই মায়ার ম্যাকমিলান ইকুয়েশন অফ এইভাবে লিখতে হয় আর কি, বা
ভিরিয়াল ইকুয়েশনের ফর্মে লিখতে হয়, ঠিক আছে? সেটা যখন পলিমার টলিমার নিয়ে কথাবার্তা হবে তখন না আমরা বলবো, নেক্সট সেমিস্টারে তোমাদের পলিমার তো পড়তে হবে, তখন পড়ালে এইটা নিয়ে তখন কথাবার্তাগুলো হয়, ঠিক আছে? এই হচ্ছে জিনিস। তাহলে দেখো এই যে তিনটে জিনিস তোমার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অসমোটিক প্রেশার, আগে যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার হয়েছে, তার পারস্পরিক যে সম্পর্কগুলো আর কি, এই সম্পর্কগুলো একটু তোমাকে ভালো করে পড়ে রাখতে হবে। মানে আসলে এই সম্পর্কগুলো যখন তুমি করে রাখবে তখন ওই একটা জিনিস মনে রাখবে আর কি, যে ইন্টার রিলেশনগুলোকে মনে রাখার জন্য সবটাই একটা কমন ফর্মে একটু লিখে রাখি, তাহলে তোমার ইন্টার রিলেশনগুলো মনে রাখতে সুবিধে। তাহলে মানে একটা জানলে বাকিগুলো তুমি কেমন করে করে নেবে। ইন্টার রিলেশন অ্যামং ভ্যারিয়াস কলিগেটিভ প্রপার্টি। আসলে যেটা হয় যে আমি ডেরিভেশনে না কিছু অ্যাপ্রক্সিমেশন করা হয়, তো অ্যাপ্রক্সিমেশন করার আগে তুমি দেখবে যে এই যে ধরো পি স্টার মাইনাস পি বাই পি স্টার, এইটাকে তুমি জাস্ট মানে একটা পার্টিকুলার স্টেজে দেখবে এটাকে তুমি x2 হিসেবে লিখতে পারছো এটা। আচ্ছা, ডেল্টা টিবিটাকে তুমি যদি x2 টার্মসে লেখো সেটা এরকম দেখতে হয়, আর টিবি স্টার তার স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা এইচ বার স্টার ভেপোরাইজেশন, ডেল্টা এইচ বার স্টার ভেপোরাইজেশন ফর 1, এইটা ইন্টু x2, এরকমভাবে লিখতে পারা যায়। x2টাকে তুমি m বাই মানে m ইন্টু m1 মানে মোলালিটি ইন্টু মোলার মাস অফ দ্য সলভেন্ট সেইভাবে তুমি লেখো এইটা। আচ্ছা, মাইনাস ডেল্টা টিএফ যেটা একই রকমের দেখতে, আর পিএফ স্টার তার স্কোয়ার হবে, নিচে হচ্ছে ডেল্টা এইচ বার 1 ফিউশন, ডেল্টা এইচ বার 1 ফিউশন হচ্ছে ইন্টু x2, এইটা হলো। আর ফাইনালি তোমার যখন অসমোটিক প্রেসারটা তুমি লিখবে, সেটা যদিও C2 ইন্টু আরটি লিখেছি, কিন্তু তার আগের স্টেজে এটা এরকম দেখতে হয়, N1 আরটি, N1 হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্য সলভেন্ট, N1 আরটি বাই ভি ইন্টু x2 এরকম দেখতে হয়। তাহলে আমি আর বলে দিচ্ছি না। এবারে দেখো প্রত্যেকটা এক্সপ্রেশনই কিন্তু ইন টার্মস অফ x2 লিখতে পারা যাচ্ছে। ইন টার্মসে যদি x2 লিখতে পারা যায়, তাহলে এখান থেকে x2 বের কর, এখান থেকে x2 বের কর, দুটোকে সমান করে দাও। তাহলে দেখো এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারের সঙ্গে বয়লিং পয়েন্টের সম্পর্ক পেয়ে যাবে, এন্ড পারস্পরিক যে মানে এখানে 6টা পসিবল সম্পর্ক হতে পারে আর কি, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এইভাবে করে আর কি। তা তুমি দেখবে এই দু জায়গা থেকে তুমি x2টাকে বের করে দেবে, x2টাকে বের করে নেওয়ার পরে তারপরে দুটোকে সমান করে দেবে, করলেই তুমি জাস্ট পারস্পরিক সম্পর্কগুলো এখান থেকে পেয়ে যাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি যে এক্সপ্রেশনগুলোকে বের করেছি সেই এক্সপ্রেশনগুলো যেমন আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে সত্যি, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে এটা সত্যি তখনই যখন তোমার যে সলিউটটা তুমি অ্যাড করছো তার কোনো অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন ইত্যাদি হচ্ছে না। এবারে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হয়ে গেলে আলটিমেটলি এটা হবে যে নাম্বার অফ পার্টিকেলসের সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, আর নাম্বার অফ পার্টিকেলসের সংখ্যা যদি তোমার চেঞ্জ হয়ে যায় না, তাহলে তোমার কলিগেটিভ প্রপার্টিসগুলোও চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য দেখা যায় যে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন যে কলিগেটিভ প্রপার্টিসটা, সেটা থিওরিটিক্যালি ডিটারমাইন যে কলিগেটিভ প্রপার্টিস, যেটা আমি এই এক্সপ্রেশন থেকে যেটা বের করছি তার থেকে আলাদা হয়ে যায়। সেখান থেকে একটা ফ্যাক্টর তোমাকে ডিফাইন করতে হয়, যাকে বলা হয় ভ্যান ডফ ফ্যাক্টর। আর একটা জিনিস যেটা দরকার পড়বে তোমার, সেটা হচ্ছে তোমার ভ্যান ডফ ফ্যাক্টর। ভ্যান ডফ ফ্যাক্টরটাকে আই দিয়ে এক্সপ্রেস করা হয়। এবং সেটা কি, আইটা হচ্ছে তুমি এইভাবে ব্যাপারটাকে ভাবতে পারো যে এক্সপেরিমেন্টাল ভ্যালু ভ্যালু অফ এ পার্টিকুলার কলিগেটিভ প্রপার্টিস divided by value of that colligative properties colligative property for the
নন ইলেকট্রোলাইটিক সলিউশন of the same concentration। মানে আমি জাস্ট যদি ওটাকে নন ইলেকট্রোলাইট ধরে নিই তাহলে তার কলিগেটিভ প্রপার্টিজ কত হবে ওই ফর্মুলা থেকে বের করবো, আর এক্সপেরিমেন্টে তার ভ্যালুটা কি হচ্ছে বের করবো। এই যে রেশিওটা, সেই রেশিওটা হচ্ছে তোমার ভ্যান ডার ফ্যাক্টরটাকে দিচ্ছে আর কি। এটাকে তুমি বিভিন্ন রকম করে ভাবতে পারো আর কি। ধরো তুমি কি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারের টার্মসে বলো আর কি, ডেল্টা পিআর এটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল বাই হচ্ছে ডেল্টা পিআর, আমি এটাকে থিওরিটিক্যাল বলছি, থিওরিটিক্যাল, বা ডেল্টা টিবি এক্সপেরিমেন্টাল বা ধরো ডেল্টা টিবি থিওরিটিক্যাল মাইনাস ডেল্টা টিএফ এক্সপেরিমেন্টাল বাই হচ্ছে মাইনাস ডেল্টা টিএফ থিওরিটিক্যাল, আর তোমার ফাইনালি পাই এক্সপেরিমেন্টাল বাই হচ্ছে পাই থিওরিটিক্যাল। তাহলে এইরকম যে কোনো একরকম ভাবে তুমি কিন্তু কলিগেটিভ প্রপার্টিজটাকে লিখতে পারো, এটা যে কোনো একরকম ভাবে হচ্ছে তুমি ভ্যান ডার ফ্যাক্টরটাকে লিখতে পারো। আর এবারে যদি তোমার এমন হতো যে একটা উইক ইলেকট্রোলাইট আছে, একটা স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ইউজুয়ালি যদি ডাইলিউট সলিউশন হয় তাহলে একটা ইলেকট্রোলাইট মানে স্ট্রং ইলেকট্রোলাইট যেহেতু ফুললি ডিসোসিয়েট করে যাচ্ছে, তা ফুললি ডিসোসিয়েট করে গেলে তুমি বেসিক্যালি একটা ইলেকট্রোলাইট থেকে যতগুলো আয়নস পাচ্ছ কলিগেটিভ প্রপার্টিজটা মোটামুটি ভাবে তত টাইমস হয়ে যাওয়া উচিত। মানে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি প্রচন্ড ডাইলিউট সলিউশন তুমি নাও তাহলে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কলিগেটিভ প্রপার্টিজটা তোমার অ্যাকচুয়ালি 2 টাইমস দ্যাট ইউ হ্যাভ অলরেডি এক্সপেক্টেড, কারণ সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন দিচ্ছে। আর তুমি ক্যালসিয়াম ক্লোরাইড কনসিডার করো, এখানে একটা ক্যাটায়ন দুটো অ্যানায়ন দিল, তার মানে তোমার 3 টাইমস হয়ে যাওয়া উচিত আর কি, সেগুলো আছে। আর উইক ইলেকট্রোলাইট যদি হয়, ফর এ উইক ইলেকট্রোলাইট if alpha be the degree of dissociation, then আলফা এবং আই তারা একে অপরের মধ্যে এইরকম ভাবে রিলেটেড, আলফাটা হচ্ছে আই মাইনাস ওয়ান বাই নিউ মাইনাস ওয়ান, এরকম একটা ফর্মুলা দিয়ে তারা কিন্তু রিলেটেড হচ্ছে, যেখানে আইটা আর আলফাটা তোমার অলরেডি মেনশন করে দিয়েছি। নিউটা হচ্ছে যে নাম্বার অফ আয়নস অবটেন পার ইলেকট্রোলাইট, একটা ইলেকট্রোলাইটে কতগুলো আয়ন পাচ্ছ এটা হচ্ছে সেই সংখ্যা, ঠিক আছে। নাম্বার অফ আয়নস অবটেন পার ইলেকট্রোলাইট when it dissociates completely। এটা হচ্ছে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। আর স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ইউজুয়ালি হচ্ছে তোমার নিউ টাইমস হয়ে যায়। আর যদি এটা ডাইলিউট সলিউশন হলে, কনসেন্ট্রেটেড সলিউশনের ক্ষেত্রে একটা অন্য রকমের ফর্মুলা হয় যেটা ডিবাইকুয়াল অনসেকার থিওরি থেকে বের করতে হয়। ফর স্ট্রং ইলেকট্রোলাইট, তোমার আইটা সেটা হয় নিউ ইন্টু 1 মাইনাস 0.375 জেড প্লাস জেড মাইনাস ইন্টু রুট ওভার অফ আই হয়। এখানে জেড প্লাসটা যে ক্যাটায়নের চার্জ, জেড মাইনাস অ্যানায়নের চার্জ, আইটা হচ্ছে তোমার আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন। এবারে যদি ভীষণ ভীষণ ডাইলিউট সলিউশন হয় তাহলে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন 0 হয়, তাহলে আইটা হচ্ছে নিউ টাইমস হয়ে যায়। তাহলে এইটা অ্যাপ্রক্সিমেটলি তোমার নিউ এর সঙ্গে সমান হয়ে যাবে ফর ভেরি ডাইলিউট সলিউশন। ভেরি ডাইলিউট সলিউশনটা আইটা যেহেতু 0 হয়ে যায়, তাহলে এই কারেকশন টার্মটা তোমার রইল না, তখন আইটা জাস্ট সিম্পলি তোমার নিউ এর সঙ্গে তুমি সমান করে ফেলতে পারবে। তাহলে উইক ইলেকট্রোলাইট এবং স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যেহেতু যেমনই হোক তারা কিছুটা ডিসোসিয়েট করে গেছে, তাহলে কলিগেটিভ প্রপার্টিজগুলো পাল্টে যাচ্ছে এবং কলিগেটিভ প্রপার্টিজগুলো বেসিক্যালি তোমার অনেকটা বেশি হয়ে যাবে। হ্যাঁ, এবারে এই কতটা বেশি হবে সেটা কিন্তু নির্ভর করবে যে তুমি অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইট থেকে কতগুলো আয়নস পেলে তার উপরে, ঠিক আছে। এই হচ্ছে তোমার ভ্যান ডার ফ্যাক্টর, এবং সেখান থেকে তুমি পার্টিকুলারলি উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আলফাটা আই মাইনাস ওয়ান বাই নিউ মাইনাস ওয়ান, আর এখান থেকে তোমার নিউমেরিক্যাল প্রবলেম তোমার দিতে পারে, ঠিক আছে।
তাহলে দেখো কোয়ালিটেটিভ প্রপার্টিজ নিয়ে কথাবার্তা বলতে গেলে এই মোটামুটিভাবে যে ধরনের ইম্পর্টেন্ট ইকুয়েশনসগুলো তোমার দরকার আমরা মোটামুটিভাবে এখানে মেনশন করলাম। ঠিক আছে, তো তোমার কোয়ালিটেটিভ প্রপার্টিজ কি তুমি বুঝেছো? চারটে কোয়ালিটেটিভ প্রপার্টি এক্সাম্পল বলা হয়েছে, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, তাদের এক্সপ্রেশনগুলো তুমি দেখেছো। হ্যাঁ, অসমোটিক প্রেশারের এক্সপ্রেশন তুমি দেখেছো, তাদের ইন্টার রিলেশনসগুলোকে দেখেছো, ভ্যান ডার ফ্যাক্টরটা কি সেটা তুমি আলোচনা করলে। দেখো যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে কি? ঠিক আছে। না স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে বাইনারি সলিউশনে। বাইনারি সলিউশন, আর এখানে আমরা মূলত যেটা আলোচনা করবো যে লিকুইড ভেপার ফেজ ইকুইলিব্রিয়ামটাকে মূলত আলোচনা করবো। লিকুইড মানে বেসিক্যালি সলিউশন, লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম, এইটা নিয়ে হচ্ছে আমাদের মূলত আলোচনাটা হবে। লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম এটাকে নিয়ে যা কিন্তু আলোচনাগুলো আমরা করব। ঠিক আছে, আচ্ছা দেখো একটা জিনিস বলে নেওয়া ভালো যে কোয়ালিটেটিভ প্রপার্টি যে ডিসকাশনসগুলো হয় না, সেখানে আমি ভেপার ফেজটাকে পিওর ধরে নিয়েছি। দেখো ওই মিউ ভার্সেস টি যখন ছবিটা এঁকেছিলাম সেখানে পরিষ্কার যে আমি ওখানে কিন্তু ভেপার ফেজটাকে পিওর ধরে নিয়েছিলাম। মানে বেসিক্যালি আমি যেটা কনসিডার করেছিলাম সেটা হচ্ছে যে সলিউটটা আমি অ্যাড করছি সেই সলিউটটা নন ভোলাটাইল। তাহলে সলভেন্টটা ভোলাটাইল, সলিউটটা নন ভোলাটাইল, সেখানে ভেপারে বেসিক্যালি তোমার শুধুমাত্র সলভেন্টটাই কন্ট্রিবিউট করছে, সলিউট হচ্ছে কোনো কন্ট্রিবিউট করছিল না। সেই পার্টিকুলার কেসে হচ্ছে তোমার কোয়ালিটেটিভ প্রপার্টিটা হয়। আর এবারে যে ইম্পিউরিটি তুমি অ্যাড করছো সেইটাও যদি তোমার ভোলাটাইল হয় তাহলে শুধুমাত্র লিকুইড ফেজটা সেটা সলিউশন হয়ে গেলে বা টু কম্পোনেন্ট হয়ে গেলে সেটা নয়, ভেপার ফেজটাও তোমার টু কম্পোনেন্ট হয়ে গেছে আর কি, এটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে মানে তোমার লিকুইড ফেজ এবং ভেপার ফেজ বোথ আর টু কম্পোনেন্ট। liquid phase as well as vapor phase are two component. Liquid phase as well as vapor phase are two component. এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে আমি প্রথমে আইডিয়াল বাইনারি সলিউশন নিয়ে কথাবার্তা বলি। আইডিয়াল বাইনারি সলিউশন, আচ্ছা আইডিয়াল বাইনারি সলিউশনের ক্ষেত্রে যেটা হয় তারা রাউস ল ওবে করবে। Raoult's law is obeyed in all concentration. যে কোনো কনসেন্ট্রেশনই হচ্ছে তোমার ডাইলিউট বলো কনসেন্ট্রেট বলো প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে রাউলস লটা ওবে করবে। তখন এ ধরো এ যদি সলভেন্ট হয় আর বি যদি সলিউট হয় তাহলে পি এটাকে আমি লিখবো এক্স এ পি এ স্টার এরকম ভাবে লিখবো, আর এটাকে লিখবো এক্স বি পি বি স্টার, অথবা পি ওয়ান সমান এক্স ওয়ান পি ওয়ান স্টার, পি টু টা এক্স টু পি টু স্টার। আমি জাস্ট পি এটা এক্স এ পি এ স্টার, পি বিটা হচ্ছে এক্স বি পি বি স্টার, তোমার এরকম ভাবে জাস্ট লিখবো। ঠিক আছে, আচ্ছা এবং এর সঙ্গে যেটা আমি বুঝতে পারছি যে যেমন ভেপার প্রেশারগুলো আমি বললাম, ভেপার প্রেশার অফ মানে পার্শিয়াল মানে মানে আসলে এখানে ভেপার প্রেশারে তো ইআরবি দুজনেই যাবে। তাহলে ভেপার ফেজে হচ্ছে এর যদি পার্শিয়াল প্রেশার বলে সেটা বেসিক্যালি পি, আর বি এর যদি পার্শিয়াল প্রেশার বলে সেটা হচ্ছে তোমার পিবি আর কি, এইটা। ঠিক আছে, আচ্ছা এবারে আইডিয়াল বাইনারি সলিউশনের ক্ষেত্রে যেটা তোমার হয় সেটা হচ্ছে যে তোমার এরা তোমার ওই যে কেমিক্যাল পোটেনশিয়ালটা অ্যাজ ইউজুয়াল ওই মিউ আইটা সেটা মিউ আই স্টার প্লাস আরটি এলএন এক্স আই হয়ে যায়, সেটা এ এর জন্য সত্যি বি এর জন্য সত্যি। এবং এইখান থেকে তুমি বেশ থার্মোডাইনামিক কোয়ান্টিটি চেঞ্জগুলোকে পেতে পারো, তুমি ক্যালকুলেট করতে পারো আর কি। হ্যাঁ, সেখান থেকে তুমি দেখবে এই মানে মিক্সিংয়ের জন্য মানে আইডিয়াল সলিউশন যদি তৈরি হয় তখন আইডিয়াল গ্যাস মিক্সিংয়ের জন্য যেমন করে কোয়ান্টিটিগুলো চেঞ্জ হয় তখন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে সেই টাইপের কোয়ান্টিটিগুলো চেঞ্জ তুমি দেখতে পাবে।
ধরো চেঞ্জ ইন, বা অন্যভাবে লিখলে ভালো, যে গিভস ফেনার জব মিক্সিং, এইভাবে বলি। ধরো গিভস ফেনার জব মিক্সিং গিভস ফেনার জব মিক্সিংটা সেটা হচ্ছে ডেল্টা জি মিক্সিং। এটা হয় হচ্ছে তোমার এনআরটি সামেশন ওভার আই এক্স আই এল এন এক্স আই। আচ্ছা, এনট্রপি অফ মিক্সিং ডেল্টা এস মিক্সিং, এটা হচ্ছে মাইনাস এনআর সামেশন ওভার আই এক্স আই এল এন এক্স আই। আচ্ছা, এইটা লেস দ্যান জিরো হয়, এটা গ্রেটার দ্যান জিরো হয়, ভলিউম অফ মিক্সিং যেটা ভি মিক্সিংটা জিরো হবে, আর এনথালপি অফ মিক্সিং ডেল্টা এইচ মিক্সিং যেটা, সেটা তোমার বেসিক্যালি জিরো হচ্ছে। ঠিক আছে, তাহলে থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলো চেঞ্জ হচ্ছে, তুমি এইরকম ভাবে জাস্ট লিখতে পারছো। আর এখানে একটা জিনিস বলি, যে একটা এক্সেস ফাংশন বলে টার্ম তুমি ডিফাইন করতে পারবে। এক্সেস ফাংশন, যে কোনো এক্সেস ফাংশনটা হচ্ছে তোমার, তোমাকে দেখতে হবে যে এক্সপেরিমেন্টালি ভ্যালুটা কতটা, মাইনাস হচ্ছে তোমার এই 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 যে আইডিয়াল সলিউশন ধরে নিয়ে যে ভ্যালুটা হচ্ছে সেইটা, এই যে ডিফারেন্সটা। এক্সেস ফাংশনটা হচ্ছে তোমার ধরো যে কোনো থার্মোডাইনামিক কোয়ান্টিটি, সেটা হচ্ছে এনথালপি, ভলিউম, এন্ট্রপি, গিভস যা কিছু হতে পারে। তাহলে থার্মো ডাইনামিক যে কোনো একটা কোয়ান্টিটি, তার এক্সপেরিমেন্টাল ভ্যালুটা কতটা হচ্ছে, মাইনাস ওই থার্মোডাইনামিক কোয়ান্টিটিটা থার্মোডাইনামিক কোয়ান্টিটিটা অ্যাজিউমিং আইডিয়াল সলিউশন, মানে সলিউশনটাকে আইডিয়াল সলিউশন ধরে নিয়ে এই ফর্মুলা ইউজ করে তুমি থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলোকে বের করলে, আর এক্সপেরিমেন্টাল ভ্যালু তোমার একটা বলে দেওয়া আছে, এই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কিন্তু তোমায় দেবে হচ্ছে মানে এক্সেস ফাংশনটা। ঠিক আছে, সেইটা একটা জিনিস তোমাকে অ্যাডিশনালি মাথায় রাখতে হবে। আচ্ছা, এবং এইখান থেকে যে কতগুলো জিনিস যে বলার আর কি, সেটা হচ্ছে যে ফর বাইনারি সলিউশন delta G mixing will be minimum, or delta mixing will be maximum when xa equal to xb equal to half, মানে ইকুইমোলার যখন হবে। আর ফর এ n component ideal solution, binary ideal solution, for n component ideal solution delta G mixing will be minimum, or delta X mixing will be maximum when xa equal to xb equal to dot 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 যারা আছে আর কি xn, এইটা এটা তোমার বেসিক্যালি হচ্ছে 1/n হয়ে যাবে। 1/n হয়ে যাবে, মানে ইকুইমোলার মিক্সচার হলে তখন ডেল্টা জি মিক্সিংটা মিনিমাম, ডেল্টা বা ডেল্টা এস মিক্সিংটা তোমার ম্যাক্সিমাম হয়ে যায়। এবং সেই মতো করে বিভিন্ন রকমের প্লট টটগুলো আছে, মানে একটা ছবি অন্তত আমি এঁকে নিই, একটা বাইনারি সলিউশনের জন্য যে ছবিগুলো হয়, মানে এটা আইডিয়াল গ্যাসের জন্য যেমন দেখতে, আইডিয়াল সলিউশনের জন্য তোমার একই রকমের দেখতে। ধরুন এটা হচ্ছে তুমি পিওর এ, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 নাও, এক্স বি ইকুয়াল টু 0 নাও, এক্স এটা এইটা 0 হয়ে গেল, এক্স বিটা তোমার বেসিক্যালি 1 হয়ে গেল, তাহলে পিওর এ এইটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে পিওর এটা, এটা রিপ্রেজেন্ট করছে তোমার পিওর বিটা,
আচ্ছা, এখানে ধরো তুমি লেসে কোন একটা কোয়ান্টিটি ক্যালকুলেট করছো, ধরো ডেল্টা জি মিক্সিং এর কথাই বলতে পারো, এটা যদি তোমার জিরো ভ্যালু হয়, তুমি দেখতে পাচ্ছ এই জিনিসটা কমে গেল আর এটা। এবং যে জায়গাতে এটা তোমার মিনিমাম হচ্ছে এক্স ইকুয়াল টু তোমার বেসিক্যালি হাফ। এখানে তুমি টেম্পারেচার প্রেশারটাকে ফিক্সড করো। আর এটাই যদি একটা বাইনারি সলিউশনের জন্য গিউস-পেনাজের মিক্সিংটাকে প্লট না করে আমি এনট্রপি মিক্সিংটাকে প্লট করতাম, তাহলে ছবিটা কেমন দেখতে হতো? ওই একই রকম ভাবে এক্স ইকুয়াল টু 1, এক্স বি ইকুয়াল টু 0, পিওর এ, এক্স ইকুয়াল টু 0, এক্স বি ইকুয়াল টু 1, অর্থাৎ পিওর বি। এটা যদি এইখানটা যদি জিরো ভ্যালু এখন ধরে নাও, মানে এটা যেমন এইটা জিরো ভ্যালু ছিল, এটাকে তুমি জিরো ভ্যালু ধরে নাও, তাহলে এরকম দেখতে ছবি হলো। এটা ম্যাক্সিমাম কোথায় হচ্ছে, যখন এক্স এ ইকুয়াল টু এক্স বি ইকুয়াল টু তোমার হাফ, এখানে প্লট করেছি কাকে, ডেল্টা মিক্সিং। এই যে ছবির নেচারগুলো, টেম্পারেচার প্রেশারকে ফিক্স রেখে দাও, টেম্পারেচার প্রেশারকে ফিক্স। তো আইডিয়াল বাইনারি সলিউশনের জন্য ভেপার প্রেশারগুলো কোন ফর্মুলা দিয়ে গাইডেড হবে, এবং সেখান থেকে থার্মোডাইনামিক কোয়ান্টিটির যে চেঞ্জগুলো হবে সেগুলো একটুখানি দেখে নিলাম। আর আইডিয়াল সলিউশন রাউস ওবেড ইন অল কনসেন্ট্রেশন, সেটা তোমাকে একটুখানি বুঝে নিতে হচ্ছে। আর মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে একটা কথা একটুখানি বলে নিই, যে তোমার এখানে এ এ বিবি অ্যান্ড এবি ইন্টারাকশন যেটা, আর আইডেন্টিক্যাল। মানে তারা এই ইন্টারাকশন গুলো তোমার আইডেন্টিক্যাল আর কি, মানে টু আইডিয়াল সলিউশন যদি হয় তাহলে সেটা এইরকম হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে তোমার এখানে বিভিন্ন রকমের ছবি টবি খুব ইম্পর্টেন্ট এই ধরনের কেসে। হ্যাঁ, তাহলে প্রথম যে ছবিটা আমরা আঁকবো সেটা হচ্ছে, ধরো তুমি ভেপার প্রেশারকে প্লট করছো অ্যাজ এ ফাংশনস অফ মোল ফ্র্যাকশনস অফ দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য কি বলবো, লিকুইড ফেজ। মানে লিকুইড ফেজে যে মোল ফ্র্যাকশনস আর কি, এ এবং বি, তার ফাংশন হিসেবে তুমি টোটাল যে ভেপার প্রেশারটা বা ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্টগুলো পার্শিয়াল প্রেশার সেগুলোকে প্লট করছো, তাহলে তার নেচার কেমন হবে? দেখো তুমি পি ভার্সেস কম্পোজিশন ইন দ্য লিকুইড ফেজ, তার ছবিগুলো কেমন? আচ্ছা, এখানে ওই এইগুলো একই রকম ভাবে লিখবে, এক্স ইকুয়াল টু ধরো 1, এক্স বি ইকুয়াল টু 0, এখানে তাহলে পিওর এ আছে, এখানে এক্স ইকুয়াল টু তুমি 0 বলছো, এক্স বি ইকুয়াল টু 1 বলছো, তার মানে তুমি পিওর বি বলছো এটা। আচ্ছা, ধরে নাও এখানে একটা জিনিস তুমি ধরে নাও, যে লেট এইজ মোর ভোলাটাইল দেন বি, অর্থাৎ পি স্টারটা গ্রেটার দেন হচ্ছে পিবি স্টার। এইজ মোর ভোলাটাইল দেন বি, অর্থাৎ পি স্টারটা গ্রেটার দেন পিবি স্টার, সেই জন্য পিওর, আমি এদিকে অ্যাকচুয়ালি ভেপার প্রেশারটাকে প্লট করবো, পিওর অবস্থা ভেপার প্রেশারটা বেশি বলে আমি এটাকে অনেক মাথায় রাখলাম, আর এটা পিওর অবস্থায় কম বলে এটাকে নিচে রাখলাম, পিবি স্টার করলাম, টেম্পারেচারটা আমি ফিক্স করে রেখেছি। আচ্ছা, এবারে রাউস অনুযায়ী পিবিটা এরকম করে যাবে, রাউস ল অনুযায়ী পি এটা এইরকম ভাবে যাবে, পি এটা এইরকম ভাবে যাবে। আর এবারে যদি তুমি রেজাল্টেন্টটাকে নাও,
রেজাল্টটা এরকম ভাবে যাবে পি, যেটা হচ্ছে তোমার বেসিক্যালি পিএ প্লাস পিবি। তাহলে এটা হচ্ছে মানে মানে ভেপার প্রেসার ভার্সেস কম্পোজিশন ইন দ্য লিকুইড ফেজ, তার করসপন্ডিং ডায়াগ্রাম। ঠিক আছে। আচ্ছা, এবারে এই ডায়াগ্রামটাই যদি আমি মানে তোমার ভেপার প্রেসার ভার্সেস কম্পোজিশন ইন দ্য ভেপার ফেজ তার টার্মসে করি, অর্থাৎ এখানে মোল ফ্র্যাকশনসটা এক্স না করে মোল ফ্র্যাকশনটা তখন ওয়াই হিসেবে লিখবো। ভেপার প্রেসার ভার্সেস কম্পোজিশন ইন দ্য ভেপার ফেজ। তার মতো করে ছবিটাকে আঁকলে কেমন দেখতে হবে? আচ্ছা, টেম্পারেচার আমি ফিক্স করেছি, এদিকে পি প্লট করা হচ্ছে, এদিকে পি স্টার আছে, তোমার পিবি স্টার আছে, এটা। আচ্ছা, এবারে মানে তোমার মোল ফ্র্যাকশন যদি ইউজুয়ালি এক্স দিয়ে এক্সপ্রেস করা হয়, কিন্তু এখানে লিকুইড ফেজে যা মোল ফ্র্যাকশন আর ভেপার ফেজে মোল ফ্র্যাকশনটা আলাদা, তো সেখানে ভেপার ফেজের মোল ফ্র্যাকশনগুলোকে জাস্ট ওয়াই দিয়ে এক্সপ্রেস করা হয়। আমি জাস্ট এমনভাবে লিখছি যে এখানে ওয়াই এটা হচ্ছে তোমার 1, ওয়াই বিটা হচ্ছে 0, অর্থাৎ তুমি পিওর এতে আসো, এখানে ওয়াই এটা তুমি 0 করে দাও, ওয়াই বিটা তুমি 1 করে দাও, এটা পিওর বি ধরো আছে এটা। আচ্ছা, এবার যখন তুমি ছবি আঁকবে, যেটা কথা যে মানে এমনিতে তো মানে পিওর অবস্থাটা আমি আর আঁকছি না, মানে পিওর অবস্থা মানে এখানে এর টার্মসে তুমি যদি ওয়াই এ বা ওয়াই বি এর টার্মসে ছবিটা এঁকে নাও না, তাহলে ছবিটা দেখতে পাওয়া যায় এটা না একটাখানি এইরকম দেখতে ছবি হয়। এখন আর থাকে না, মানে তোমার স্ট্রেট লাইন থাকে না, একটা কার্ভেচার থাকে। এরকম একটা তোমার ছবি হয় আর কি এটা। ঠিক আছে, তাহলে ভেপার ভার্সেস মানে ভেপার প্রেসার ভার্সেস কম্পোজিশন ইন দা ভেপার ফেজ, তার যদি ছবি আঁকো ছবিটা কিন্তু এরকম দেখতে। আচ্ছা, এখানে একটা জিনিস যে অনেক সময় তোমার এই একদম সরাসরি ভেপার প্রেসার ভার্সেস কম্পোজিশন ইন দ্য ভেপার ফেজ, এটা এটা তো লেখা উচিত ছিল, এটা হচ্ছে তোমার কম্পোজিশন ইন লিকুইড ফেজ। তার মানে এখানে এক্স এ বা এক্স বি কে তুমি ভ্যারি করছো, এখানে কম্পোজিশন ইন ভেপার ফেজ, অর্থাৎ ওয়াই এ বা ওয়াই বি কে তুমি বাদিক ডান দিকে তুমি ভ্যারি করছো আর কি এটা। আচ্ছা, এখানে আর একটা ছবি তোমার খুব পপুলার, সেটা হচ্ছে যদি তুমি রেসিপ্রোকাল নিয়ে নাও, মানে এই আগের ছবিটা যেহেতু তোমার স্ট্রেট লাইন হচ্ছে না, তুমি যদি প্লটটাকে এইরকম ভাবে করতে, এখানে ওয়াই এ বা ওয়াই বি প্লট না করে তুমি যদি তার রেসিপ্রোকালটাকে প্লটটাকে করতে, হ্যাঁ, মানে মানে ওয়াই এ বা ওয়াই বির টার্মসই প্লটটাকে করবে, কিন্তু এদিকে পি প্লট না করে 1/p-টাকে ধরো প্লট করছো, 1/p-টাকে প্লট করছো। আচ্ছা, 1/p-টাকে প্লট করলে এইটা তোমার নিচে নেমে যাবে, তাহলে এইটা হচ্ছে 1/p স্টার বলো, এইটাকে 1/pb স্টার বলো, হ্যাঁ, তখন কিন্তু তুমি একটা স্ট্রেট লাইন পাবে। এইটাকে যেমন আছে, ওয়াই এটা তোমার 1, ওয়াই বিটা হচ্ছে 0, ওয়াই এটা হচ্ছে 0, ওয়াই বিটা হচ্ছে 1, এইটা জিটা ফিক্সড, আর অবভিয়াসলি এটা হচ্ছে তোমার মানে কম্পোজিশন ইন দা পেপার। তাহলে এই যে বিভিন্ন নেচারের ছবিগুলো আর কি, আচ্ছা এর যে করসপন্ডিং ওয়ার্কিং ফর্মুলাগুলো, আচ্ছা ওয়ার্কিং ফর্মুলাগুলো দেখো, ওয়ার্কিং ফর্মুলাগুলো আমার রাউস লটা ওবেট হচ্ছে সেটা তুমি জানো, এই রাউস লটা থেকে তুমি কিন্তু ওয়ার্কিং ফর্মুলাগুলোকে করে ফেলতে পারবে। মানে আমার এই যে এখানে লিখেছে না, মানে এটা খুব কঠিন ব্যাপার নয় কিন্তু, যে পিএটা যদি এক্স এ পিএ স্টার, পিবিটা যদি এক্স বি পিবি স্টার, আর ওভারঅল তুমি জানো যে আইডিয়ালি গ্যাসগুলো বিহেভ করে, ভেপারের যে গ্যাসগুলো আইডিয়ালি বিহেভ করছে ধরে নিলে,
টোটাল প্রেশারটা হচ্ছে তার পার্শিয়াল প্রেশারের যোগফলের সঙ্গে সমান, অর্থাৎ পিটা হচ্ছে পিএ প্লাস পিবি এইটা। তাহলে সেই মতো করে তুমি ইকুয়েশন তৈরি করে ফেলতে পারো। তাহলে আমি যেমন বলছি যে এই ছবিটাকে আঁকার জন্য যে ইকুয়েশন তুমি আঁকতে পারো সেটা হচ্ছে ধরো পিবি স্টার প্লাস পিএ স্টার মাইনাস পিবি স্টার ইন্টু এক্স এ। তুমি জাস্ট এটা করে দেখে নিতে পারো। মানে ওভারঅল প্রেশারটা পিটা এটা পিএ প্লাস পিবি হবে। এবার পিএটাকে এক্স এ পিএ স্টার বসাও, পিবিটাকে এক্স বি পিবি স্টার বসাও, আর বাইনারি সলিউশন যেন এক্স এ প্লাস এক্স বি হচ্ছে 1 হয় বসালে কিন্তু তুমি এই গভর্নিং ইকুয়েশনটা পেয়ে যাবে। আর এই পার্টিকুলার কেসে যদি তুমি করো, হ্যাঁ, এই পার্টিকুলার কেসে যে গভর্নিং ইকুয়েশনটা এরকম দেখতে, পি ইকুয়াল টু পিএ স্টার পিবি স্টার ডিভাইডেড বাই পিএ স্টার মাইনাস পিএ স্টার মাইনাস পিবি স্টার ইন্টু ওয়াই এ। এরকম একটা ফর্মুলা। এই ফর্মুলাতে তুমি ধরে নাও এইখানে পিএ স্টারটা গ্রেটার দেন পিবি স্টারটাকে তুমি ধরো 1 ধরো, আর পিএ স্টারটাকে ধরো 2 ধরো, করে তুমি জাস্ট ওয়াই এর রেসপেক্টে প্লটটাকে করবে, এই প্লটটা তুমি কিন্তু পেয়ে যাবে। আর আরেকটা যেটা করা হতে পারে সেটা হচ্ছে রেসিপ্রোকাল নিয়ে প্লটটাকেও তুমি করতে পারো আর কি। ধরো 1/p, মানে আগের ইকুয়েশনটা তুমি রেসিপ্রোকাল নিয়ে নিলে তাহলে সেটা হয়ে যাবে কত, 1/pb স্টার হয়ে যাচ্ছে প্লাস, ঠিক আছে এখানে প্লাস বা এখানে রেসিপ্রোকাল এটাকে মাইনাস করে দিই কারণ পিএ স্টারটা বেশি বলা আছে, মাইনাস 1/pb স্টার মাইনাস 1/p স্টার, 1/pb স্টার মাইনাস 1/p স্টার, এইটা ইন্টু ওয়াই এ। এই যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে তুমি জাস্ট পরের ছবিটাকে এঁকে ফেলতে পারো। আর এবারে হয়তো একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে এই যে সকল ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন দ্য লিকুইড ফেজ আর ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন ইন দ্য ভেপার ফেজ, এই দুটো ছবিকে একটা ছবিতে আঁকা। ঠিক আছে, এই একটা ছবিতে যদি তুমি আঁকো তাহলে ছবির নেচারটা কেমন হবে একটুখানি ভালো করে বলি। সেটা হচ্ছে কি, তুমি যদি, মানে আমি এখন বলছি ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন প্লট একবার, মানে এবার কম্পোজিশনটা লিকুইড ফেজ বা ভেপার ফেজে কিছু উল্লেখ করছি না, আসলে অ্যাকচুয়ালি যে ছবিটা আঁকবো যে ছবিতে দুটোই একসাথে বোঝা যাবে। ভেপার প্রেশার ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন প্লট। এই ছবিটা একটু খুব ভালো করে দেখো, এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। এখানে তুমি যা মোল ফ্র্যাকশন বা কম্পোজিশন প্লট করছো, হ্যাঁ এখানে তুমি ধরো সে পিওর এ নিয়েছো, এখানে পিওর বি নিয়েছো। এবার কম্পোজিশনটা তোমার লিকুইড বা ভেপার ফেজ আমি কিছু উল্লেখ করছি না, তুমি এইটুকু শুধু ধরে নাও যে এটা হচ্ছে মোর ভোলাটাইল দ্যান বি, তার মানে পি স্টারটা গ্রেটার দেন পিবি স্টার, এইটুকু আমি বলছি। ধরে নাও এটা তোমার পি স্টার, ধরে নাও পি বি স্টার, টেম্পারেচারটাকে ফিক্স করে দাও। আচ্ছা এবারে এই যে লাইনটা এটা হচ্ছে তুমি যদি ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন, আমি যেটা ভেপার প্রেশার প্লট করছি, ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন ইন দা লিকুইড ফেজ করলে এরকম ছবি হতো। আর ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন ইন দা ভেপার ফেজ করলে তোমার নিচের ছবিটা হতো। ঠিক আছে, তাহলে এই যে তোমার একটা ছবি তুমি পেলে, এই ছবি থেকে তুমি অনেক কিছু কাজ বুঝতে পারবে। তাহলে প্রথম কথা হচ্ছে এই যে লাইনটা, এই যে লাইনটা এই যে লাইনটা না, এই লাইনটাকে বলা হয়
লিকুইডাস লাইন, আর এই যে এদিকের লাইনটা, নিচের লাইনটাকে বলা হয় ভেপোরাস লাইন। আগে তুমি দেখো, যদি তোমার প্রেশারটা বেড়ে যায় তাহলে সে লিকুইড ফেজে থাকতে চায়, আর প্রেশারটা কমে গেলে সে হচ্ছে তোমার ভেপার ফেজে থাকতে চায়। তাহলে এর উপরটা, লিকুইডাস লাইন উপরে থাকবে শুধুমাত্রই তোমার লিকুইড, তার নিচে থাকবে শুধুমাত্রই ভেপার, আর তার মাঝখানে হচ্ছে তোমার লিকুইড আর ভেপার, তারা বেসিক্যালি কোএক্সিস্ট করবে। তার মানে এখানে একদম এই যে লিকুইড লাইন উপরে শুধুমাত্র লিকুইড ফেজ থাকবে, ভেপার লাইন নিচে শুধুমাত্র ভেপার ফেজ থাকবে, আর তাদের যে মাঝখানে রিজিয়নটা লিকুইড ভেপার দুজনেই তোমার এক্সিস্ট করবে। আচ্ছা, একটা লাইন তুমি টানো, যে লাইনটা হচ্ছে তোমার একটা ফিক্স কম্পোজিশন রিপ্রেজেন্ট করে, এরকম একটা লাইন তুমি টানো। ধরো একটা ফিক্স কম্পোজিশন রিপ্রেজেন্ট করছে একটা লাইন তুমি টানছো, এই যে লাইনটা, এই লাইনটাকে বলা হয় আইসোপ্লেট। এই যে লাইনটা তুমি টানলে, এই লাইনটা হচ্ছে তোমার আইসোপ্লেট। আইসোপ্লেটটা হচ্ছে কনস্ট্যান্ট কম্পোজিশন লাইন। আর একটা লাইন তুমি টানো, যেটা হচ্ছে তোমার এই এই কনস্ট্যান্ট প্রেসার রিপ্রেজেন্ট করে যে লাইনটা আর কি, এই লাল লাইনটা, এটাকে বলা হচ্ছে টাই লাইন। এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে তোমার টাই লাইন। এখানে চারটে লাইন খুব ইম্পর্টেন্ট: লিকুইডাস লাইন, টাই লাইন, লিকুইডাস লাইন, ভেপোরাস লাইন, আইসোপ্লেট আর টাই লাইন। চারটে লাইন আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে এইখান থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস বোঝা যায়, যেটা বলে লিভার রুল। মানে ধরো তুমি যদি মানে কতগুলো পয়েন্ট জাস্ট কনসিডার করো, ধরো এইখানে একটা পার্টিকুলার পয়েন্ট, এই পার্টিকুলার পয়েন্ট একটা পয়েন্ট আমি এল বলছি, এইখানে একটা পার্টিকুলার পয়েন্ট তোমার ভি বলছি, আর মাঝের একটা পয়েন্ট ধরো আমি এ বলছি। ধরো এইখানে একটা পার্টিকুলার পয়েন্ট ধরো তুমি ধরলে এ। আচ্ছা, যেটা কথা সেটা হচ্ছে যে এই লিকুইডাস লাইন থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্সটা এল এ, আর ভেপোরাস লাইন থেকে এ পয়েন্ট থেকে ডিস্টেন্সটা ভি এ, এই যে রেশিওটা কিভাবে একটু বোঝার চেষ্টা করো। ধরো এই এল পয়েন্টের ডান দিকে যদি থাকে তাহলে পুরোপুরি লিকুইড ছিল, তাহলে এল পয়েন্টে আসার পরে যত তুমি আস্তে 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 বাঁ দিকে সরছো, তত কি হচ্ছে, লিকুইডটা কমে আস্তে আস্তে ভেপার তৈরি হচ্ছে। ওর একদম ভি পয়েন্টে যখন চলে এলে পুরোটাই ভেপার হয়ে গেল। বা বাঁ দিক থেকে তুমি যদি যেতে, তাহলে এই ভি পয়েন্টের বাঁ দিকে পুরোটাই ভেপার, ভি পয়েন্ট থেকে যত তুমি এগোচ্ছে তত তত লিকুইড তৈরি হচ্ছে, আর এই পয়েন্ট থেকে পুরোটাই লিকুইড তৈরি হচ্ছে। তাহলে এল এ এইটা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু কতখানি তোমার ভেপার তৈরি হয়েছে, অর্থাৎ অ্যামাউন্ট অফ ভেপার ফর্ম, আর ভি এ যেটা মানে ভেপর লাইন থেকে যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ লিকুইড ফর্ম, অ্যামাউন্ট অফ লিকুইড ফর্ম, অ্যামাউন্ট অফ ভেপার ফর্ম আর হচ্ছে অ্যামাউন্ট অফ লিকুইড ফর্ম। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি এই যে যেটা লেখা হলো, এটাকে বলা হচ্ছে লিভার রুল। লিভার রুল, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। তাহলে দেখো, তাহলে এখানে এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। এই ছবির মধ্যে তুমি কি কি দেখছো? এই ছবির মধ্যে হচ্ছে তুমি বেসিক্যালি লিকুইডাস লাইন দেখছো, ভেপারাস লাইন দেখছো, টাই লাইন দেখছো, আইসোপ্লেট দেখছো। এই ছবিতে কখন কোনটা স্টেবল, কখন লিকুইড ফেজ স্টেবল, কখন লিকুইড ভেপার ফেজ স্টেবল, আর কখন লিকুইড ভেপার কোএক্সিস্ট করছে তুমি বুঝতে পারছো। এখান থেকে লিভার রুল তুমি বুঝে গেলে। আচ্ছা, এবারে দেখো, এই যে যদি এইখানে একটা পার্টিকুলার পয়েন্ট 1 নম্বর পয়েন্ট, এদিকে একটা পার্টিকুলার পয়েন্ট 2 নম্বর পয়েন্ট, এদিকে একটা পার্টিকুলার পয়েন্ট 3 নম্বর পয়েন্ট বলো, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর এই যে দুটো রিজিয়ন আর কি, এই রিজিয়নে নাম্বার অফ ফেজ হচ্ছে একটা। আচ্ছা, বাইনারি সলিউশন মানে কম্পোনেন্ট হচ্ছে দুটো, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 2, মানে 2 মাইনাস 1 প্লাস 2, হলো কত, 3টে, তাই তো? আচ্ছা, 3টের মধ্যে অলরেডি টিটা ফিক্সড হয়ে গেছে, তাহলে টেম্পারেচার ইজ অলরেডি ফিক্সড। অলরেডি ফিক্সড, সেই জন্য এফেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম, যেটা এফেক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3 মাইনাস 1, অর্থাৎ তোমার 2 হয়ে যাবে। তাহলে তাহলে মানে এইখানে কিন্তু তুমি জাস্ট ডিগ্রিজ অফ ফ্রিডম দুটো পেয়ে গেলে, ঠিক আছে এটা। আর উল্টো দিকে যখন তুমি ভেতরে থাকবে, মানে এই 3 নম্বর রিজিয়ানে বা 3 নম্বর পয়েন্টে, 3 নম্বর পয়েন্টে কিন্তু লিকুইড ভেপার কোএক্সিস্ট করে ফেলে, ফেজের সংখ্যা 2 হয়ে গেল। কম্পোনেন্ট অ্যাজ ইউজুয়াল বাইনারি সলিউশনের জন্য তোমার 2 আছে। তাহলে অ্যাকচুয়াল ডিগ্রিজ অফ ফ্রিডমটা হচ্ছে তোমার সি মাইনাস পি প্লাস 2 যদি তুমি করো, তাহলে 2 মাইনাস 2 প্লাস 2, অর্থাৎ তোমার 2 হলো। আর এবার টেম্পারেচার ইজ অলরেডি ফিক্সড,
অলরেডি ফিক্সড হয়ে গেছে। সেখানে এফেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম এটা বেসিক্যালি 2 মাইনাস 1 অর্থাৎ তোমার বেসিক্যালি 1 হয়ে গেল। এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, যে ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন যে ছবি, ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন ডায়াগ্রাম। আর এবারে এই ছবিটাকেই জাস্ট একটুখানি চেঞ্জ করে দেওয়া যায়, তুমি বয়লিং পয়েন্ট ভার্সেস টেম্পারেচার ছবি তুমি করে ফেলতে পারো। আসলে একটা জিনিস একটু আমি বলে নিই, যে ভেপার প্রেশারের সঙ্গে বয়লিং পয়েন্টের সম্পর্কটা কিরকম। যে ধরো কোনো একটা পিওর লিকুইডের কথা বলছে, একটা পিওর লিকুইড হচ্ছে ভেপোরাইজ করছে, ভেপার প্রেশারটা বাড়ছে। এবার টেম্পারেচার বাড়াতে দেখা যায় ভেপার প্রেশারটা বাড়ে। এবার টেম্পারেচার বাড়াতে 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 যখন ভেপার প্রেশারটা অ্যাটমসফিয়ার প্রেশারের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তখনই সে বেসিক্যালি বয়েল করছে। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখো, যে মানে যেটা হচ্ছে যে অ্যাট এ গিভেন টেম্পারেচার at a given temperature, at a particular temperature, at a particular temperature, when vapor pressure of the liquid becomes equal to the atmospheric pressure or external pressure, atmospheric pressure or external pressure, at a particular temperature, when vapor pressure of the liquid becomes equal to the atmospheric pressure or external pressure, then the liquid boils. The corresponding temperature is the boiling point. The corresponding temperature is the boiling point of the liquid. The corresponding temperature is the boiling point of the liquid. ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর এবারে যদি তোমার একটা পিওর লিকুইড হয়, ধরো পিওর লিকুইড আর এক্সটার্নাল প্রেসারটা একদমই তোমার 1 অ্যাটমসফিয়ার, দেন এই বয়লিং পয়েন্টটা তুমি জাস্ট টিবি স্টার লিখবে, এটাকে বলা হয় নর্মাল বয়লিং পয়েন্ট। কারণ এটা হচ্ছে নর্মাল বয়লিং পয়েন্ট। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ভেপার প্রেসার যার যত বেশি, বয়লিং পয়েন্ট তার তত কম। মানে কেউ যদি বেশি ভোলাটাইল হয়, তার ভেপার প্রেসারটা হচ্ছে বেশি হয়, অর্থাৎ বয়লিং পয়েন্টটা তোমার কম হয়। তাই তো? মানে যদি কেউ এমনি এমনি তার ভেপার প্রেসারটা বেশি হয়, তার সাথে অনেক কম টেম্পারেচার বাড়াতে হবে, যাতে করে তোমার ওই ভেপার প্রেসারটা অ্যাটমসফিয়ার প্রেসারের সঙ্গে সমান হচ্ছে, তার বয়লিং পয়েন্ট অটোমেটিক্যালি কম হবে। তার মানে লোয়ার দ্য ভেপার প্রেসার, হায়ার ইজ দ্য বয়লিং পয়েন্ট অ্যান্ড ভাইস ভার্সা। এইটা তাহলে এটা তুমি বুঝতে পারছো, লোয়ার দ্য ভেপার প্রেসার, হায়ার ইজ দ্য বয়লিং পয়েন্ট। ঠিক আছে, আর এবার এইটাকে মাথায় রেখে তুমি যদি, আমি কি ছবি আঁকতে একটুখানি বলে নিই। তুমি একটা ছবি আঁকো, যে ছবিটা খুব পপুলার ছবি, যে ভেপার প্রেসার ভার্সেস ভার্সেস ও সরি, ভেপার প্রেসার না, বয়লিং পয়েন্ট ভার্সেস কম্পোজিশন boiling point versus composition diagram. The boiling point versus composition diagram.
আচ্ছা দেখো এখানে এই মোর ভোলাটাইল বলেছি, ভোলাটাইল, দেন বি যদি হয় তাহলে এ এর ভেপার প্রেশারটা হচ্ছে বি এর ভেপার প্রেশারের থেকে বেশি, এইটা এখান থেকে তুমি কি পাবে, বি এর স্টারটা অ্যাকচুয়ালি তোমার লেস দেন সিবি স্টার, কারণ যার ভেপার প্রেশার বেশি হয় তার বয়লিং পয়েন্ট কম হয়। তাহলে আমি ধরো এরকম একটা জায়গাতে লিখছি হচ্ছে টি এ স্টারটা, এইখানে জায়গাতে রাখলাম হচ্ছে টি বি স্টারটা, এদিকে ধরো কম্পোজিশন একবারে লিখছি, একটা লিকুইড ফেজ ভেপার ফেজ আমি একসাথে ছবিটাকে আঁকবো, এদিকে আছে পিওর এ, সরি এদিকে আছে পিওর বি, এটা আচ্ছা এই পার্টিকুলার কেসে তুমি ওভারঅল প্রেশারটাকে ফিক্স করে দাও, এক্সটার্নাল প্রেশার যেটা সেই এক্সটার্নাল প্রেশারটাকে তুমি ফিক্স করে দাও এটা। আচ্ছা এবারে এই ছবিটা কেমন করে হচ্ছে অত বোঝার দরকার নেই, আলটিমেটলি যে ছবিটা হবে সেই ছবিটা হচ্ছে এরকম দেখতে, এই হলো, এই হলো, এই হচ্ছে ছবি। আচ্ছা এবারে এই ছবিতে তুমি এই উপরের, আচ্ছা কতগুলো আমি, ঠিক আছে মানে এই যে ভেতরের জায়গাটা তোমার যেখানে লিকুইড ভেপার কোএক্সিস্ট করছে, ও সরি দেখো আমি তো বাঁদিকে প্লট করছি তোমার বেসিক্যালি টেম্পারেচার, একে টেম্পারেচার প্লট করছি, এবার টেম্পারেচার বেশি থাকলে কি হবে, ভেপার ফেজে থাকবে, তাহলে উপরটা থাকবে ভেপার আর নিচে থাকবে তোমার লিকুইড, তার টেম্পারেচার যদি তোমার বেসিক্যালি ইকুইলিব্রিয়াম টেম্পারেচার থেকে কম থাকে তাহলে সে বেসিক্যালি লিকুইড ফেজে থাকবে, আর মাঝের জায়গাটা হচ্ছে তোমার লিকুইড ভেপার তোমার কোএক্সিস্ট করছে। আচ্ছা এখানে দুটো লাইন তোমাকে কনসিডার করতে হবে, তাহলে এই একটা লাইন আর এই একটা লাইন ধরো ভার্টিক্যাল লাইন একটা, তাহলে এই কার কি নাম একটুখানি বলে নেওয়া যায়, তাহলে আচ্ছা এই উপরের লাইনটা, এই যে লাইনটা তার উপরে যেহেতু শুধুমাত্র ভেপার এক্সিস্ট করে তাহলে এইটা হচ্ছে ভেপোরাস লাইন, আর নিচের যে লাইনটা এই লাইনটা হচ্ছে এখন লিকুইডাস লাইন, আর এটা অবভিয়াসলি টাই লাইন, আর এই যে ভার্টিক্যাল লাইন যেটা তুমি করেছো সেটা হচ্ছে আইসোপ্লেট, ভেপোরাস লাইন, আইসোপ্লেট, টাই লাইন আর লিকুইডাস লাইন। তাহলে এখানেও ঠিক একই রকম ভাবে তুমি ফেজ জুল জাস্ট ভাবতে পারো, ধরো এইটা হচ্ছে ভি পয়েন্ট, এইখানে একটা এ পয়েন্ট হচ্ছে, এটা ধরো তোমার এল পয়েন্ট, তাহলে তোমার এল এ বাই যখন ভি এ এই রেশিওটা তুমি করবে, তাহলে এদিকে ছিল তোমার পুরোটাই লিকুইড ছিল, তাহলে এখানে হচ্ছে অ্যামাউন্ট অফ ভেপার ফর্ম, অ্যামাউন্ট অফ ভেপার ফর্ম, আর ভি এটা হচ্ছে তাহলে এই পয়েন্টের এদিকে পুরোটাই হচ্ছে লিকুইড ছিল, এই পয়েন্টের এদিকে পুরোটাই ভেপার ছিল, তাহলে এই পয়েন্ট থেকে তোমার বেসিক্যালি ভেপার থেকে লিকুইফ্যাকশন স্টার্ট হলো, যত তুমি এদিকে এগোবে তত তত লিকুইড তৈরি হবে, তাহলে এদিকটা হবে অ্যামাউন্ট অফ লিকুইড ফর্ম, ঠিক আছে, অ্যামাউন্ট অফ ভেপার ফর্ম, অ্যামাউন্ট অফ হচ্ছে তোমার লিকুইড ফর্ম। তাহলে দেখো এই যে মানে এগুলো ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন ডায়াগ্রাম আর বয়লিং পয়েন্ট ভার্সেস কম্পোজিশন ডায়াগ্রাম, এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ তোমাকে একটা জিনিস এখানে মানে খুব ভালো করে শিখে নিতে হবে এটা। আচ্ছা এবারে তোমার তুমি এই যে দুটো ছবি এঁকেছো সেই দুটো ছবির উপর বেস করে তুমি দুটো জিনিস নিশ্চয়ই করে নেবে, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, তার প্রিন্সিপালটা আমি নিচে আবার বলবো একবার, প্রিন্সিপাল অফ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন সেটা আবার দু রকমের হতে পারে, এক নম্বর হচ্ছে আইসোবারিক, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, আর দু নম্বর হচ্ছে আইসোথার্মাল ফ্র্যাকশনাল ডিস্টিলেশন।
এদের যে প্রিন্সিপালসগুলো আর কি, সেগুলো একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, সেটা তোমাকে এখানে পড়ে নিতে হবে। আচ্ছা, এবারে তোমার এই প্রিন্সিপালগুলোকে বুঝতে গেলে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ডুহেম মার্কুলিস ইকুয়েশন বলে একটা ইকুয়েশন তোমাকে বুঝে নিতে হয়, কর্নওয়ালাস রুলটাকে বুঝে নিতে হয়। ডুহেম মার্কুলিস ইকুয়েশন। আচ্ছা, ডুহেম মার্কুলিস ইকুয়েশনটা এরকম ভাবে তুমি লিখবে, ডিএলএন ধরো পি বাই পি জিরো বা পি এ বাই পি জিরো, মানে আমি যা লগের ভেতরটা ইউনিটের নাম্বার হবে বলে আমি পি জিরো একটা স্ট্যান্ডার্ড প্রেসার দিয়ে ভাগ করেছি, বাই ডিএলএন এক্সে, এটা হয়ে গেল ডিএলএন পি বি বাই পি জিরো হয়েছে ডিএলএন এক্স বি। আচ্ছা, যেখানে পি জিরোটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রেসার, ইকুয়াল টু তোমার 1 বার। আচ্ছা, এখানে প্রত্যেকটা টার্মের মানে পরিষ্কার, এক্স এ আর এক্স বি হচ্ছে যথাক্রমে এ এবং বি তাদের মোল ফ্র্যাকশনস ইন দ্য লিকুইড ফেজ, আর পি এ আর পিবি হচ্ছে তাদের করসপন্ডিং পার্সিয়াল প্রেসারগুলো ইন দ্য ভেপার ফেজ। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার ডুহেম মার্কুলিস ইকুয়েশন। আচ্ছা, ডুহেম মার্কুলিস ইকুয়েশন থেকে তুমি যেটা করতে পারো, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মানে একটা বাইনারি সলিউশনের ক্ষেত্রে একটা কম্পোনেন্ট যদি আইডিয়ালি বিহেভ করে, তাহলে অন্যটা আইডিয়ালি বিহেভ করবে। তাহলে মানে ইফ one component behaves ideally, then other one will also behave ideally. Then other one will also behave ideally. এটা এক নম্বর। মানে আমি যেটা বলতে চাইছি যে যদি এমন হতো যে পিএটা তোমার এক্স এ পিএ স্টার হয়, এটা অটোমেটিক্যালি ইমপ্লাই করবে ডুহেম মার্কুলিস ইকুয়েশন থেকে পিবিটা তোমার এক্স বি পিবি স্টার হয়ে যাবে এটা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ইফ ওয়ান কম্পোনেন্ট shows positive deviation from ideality, one component shows positive deviation from ideality, then other one will also show positive deviation from ideality. তার মানে কি বলতে চাইছি, যদি এরকম হয় যে একজন, সেটা হচ্ছে রাউস ল থেকে যে প্রেডিক্টেড ভ্যালু তার থেকে বেড়ে যাওয়া মানে যে পজিটিভ ডেভিয়েশন, তাহলে অটোমেটিক্যালি পিবিটা গ্রেটার দেন এক্স বি পিবি স্টার হবে এটা। আর 3 নম্বর যেটা, যদি একজনের তোমার নেগেটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি হয়, ইফ ওয়ান কম্পোনেন্ট shows negative deviation from ideality, then other one will show negative deviation from ideality. Also show negative deviation from ideality. তার মানে এটা বলতে চাইছি যে যদি পিএটা রাউস ল থেকে যে প্রেডিক্টেড ভ্যালু তার তুলনায় কম হয়, তখন তা করে নেগেটিভ ডেভিয়েশন, তাহলে অটোমেটিক্যালি পিবিটা সেটাও হচ্ছে তোমার এক্সবি পিবি স্টার হবে। ঠিক আছে, এটা
তাই ডুহে মার্গুলিস ইকুয়েশন সেটা কিন্তু ভীষণ একটা ডিপ কনসিকুয়েন্স আছে, সেটা হচ্ছে এই যে একজনের পজিটিভ ডেভিয়েশন হলে অন্যজনের পজিটিভ ডেভিয়েশন হবে, একজনের নেগেটিভ ডেভিয়েশন অন্যজনের নেগেটিভ ডেভিয়েশন হবে, আর একজনের তোমার একজন আইডিয়ালি বিহেভ করলে অন্যজন তোমার আইডিয়ালি বিহেভ করবে। আর এইখানে একটা জিনিস একটু বলে নিই, এই যে তোমার মানে আমি খুব ভালো করে পরে আলোচনা করবো নন আইডিয়াল, আচ্ছা একটু পরেই না আলোচনা করছি। আসলে নন আইডিয়াল সলিউশন সে বেসিক্যালি রাউলসটা ওবে করবে না, অর্থাৎ পিআইটা এক্সআই ইন্টু পিআই স্টার হবে না। এবারে কি হতে পারে, কখনো বেশি হতে পারে কখনো কম হতে পারে, বেশি হলে হচ্ছে পজিটিভ ডেভিয়েশন আর কম হলে হচ্ছে তোমার নেগেটিভ ডেভিয়েশন হয়। আচ্ছা, এবং এইখান থেকে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে কর্নওয়ালিস রুল। কর্নওয়ালিস রুলসটা হচ্ছে তোমার মানে মানে যে আমি যে ডুহে মার্গুলিস ইকুয়েশন করলাম, সেই ডুহে মার্গুলিস ইকুয়েশন থেকে তোমার আনতে পারা যায় কর্নওয়ালিস রুল। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে ধরো তোমার দুটো লিকুইড তুমি মেশাচ্ছ এবং সেই দুটো লিকুইড তাদের ভোলাটিলিটি আলাদা, অর্থাৎ তাদের পিওর অবস্থা বয়লিং পয়েন্ট আলাদা বা তাদের করেসপন্ডিং ভেপার প্রেশারটা আলাদা আর কি। এবার কথাটা হচ্ছে যে দুজনেই তোমার ভেপার ফেজে যাচ্ছে। এবারে মানে এবার যদি তুমি ভেপার ফেজে আর লিকুইড ফেজে ERB এর কম্পোজিশনগুলোকে তুমি দেখো, সেখানে বলা হচ্ছে যে ভেপার ফেজটায় তোমার লিকুইড ফেজে যা কম্পোজিশন ভেপার ফেজে এক্স্যাক্টলি সেই কম্পোজিশন নাই থাকতে পারে। অর্থাৎ ভেপার ফেজে তারা ইকুইমোলার মিক্সচার নিয়েছো, লিকুইড ফেজে তাদের ইকুইমোলার মিক্সচার নিয়েছো, ভেপার ফেজে তারা ইকুইমোলার মিক্সচার নাও থাকতে পারে। এবার ভেপার ফেজে কি অ্যাকচুয়ালি বেশি থাকবে সেটা নির্ভর করবে যে যার অ্যাডিশনটা তোমার ওভারঅল ভেপার প্রেশারটাকে বাড়াচ্ছে। তাহলে জাস্ট কর্নওয়ালিস রুল যেটা বলছি সেটা হচ্ছে এই যে ভেপার ফেজ উইল বি রিচার বাই দ্যাট কম্পোনেন্ট, ভেপার ফেজ will be richer by that component whose addition increases the vapor pressure of the solution. Vapor phase will be richer by that component whose addition increases the vapor pressure of the solution. বা অল্টারনেটিভলি তুমি উল্টোটা বলতে পারো, alternatively liquid phase will be richer by that component whose addition decreases the vapor pressure of the solution. Vapor pressure of the solution. আচ্ছা, এবারে তুমি দেখেছো যে ভেপার প্রেশারের সঙ্গে বয়লিং পয়েন্টের জাস্ট ইনভার্স সম্পর্ক আছে, মানে ভেপার প্রেশার বাড়লে বয়লিং পয়েন্ট কমে যায় অ্যান্ড ভাইস ভার্সা। সেই জন্য এই যে স্টেটমেন্টটা তুমি বলেছো সেই স্টেটমেন্টটা একদম মানে এটাকে তুমি জাস্ট পাল্টে নিয়ে মানে অল্টারনেটিভ স্টেটমেন্ট তুমি দিতে পারো। অল্টারনেটিভ স্টেটমেন্টটা কি, তুমি বলতে পারো যে ভেপার ফেজ উইল বি রিচার বাই দ্যাট কম্পোনেন্ট richer by that component whose addition decreases the boiling point of the solution. Decreases the boiling point of the solution. Right. Alternatively, liquid phase will be richer by that component richer by that component whose addition increases the
বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন। এবং দেখো এইটার মধ্যেই কিন্তু তোমার ওই ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের প্রিন্সিপালটা লুকিয়ে আছে। তুমি যখন ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করবে, ধরো দুটো লিকুইড মিক্সচার নিয়েছো, তুমি তাদেরকে গরম করছো, গরম করে তোমার একজন ভেপোরাইজ হচ্ছে, মানে দুজনেই ভেপোরাইজ হচ্ছে, কিন্তু এবারে ভেপার ফেজে কে বেশি থাকবে না, ভেপার ফেজে হচ্ছে যেটা মোর ভোলাটাইল, অর্থাৎ যার অ্যাডিশনটা ভেপার প্রেশারটাকে বাড়িয়ে দেয় বা বয়লিং পয়েন্টটা কমে যায়, ভেপার ফেজে সে বেশি চলে গেল। এবারে তুমি কনডেন্স করো, কনডেন্স করে লিকুইফাই করো, করে আবার তুমি ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটা করো। এই কাজটা তুমি বারবার বারবার যখন করবে, তখন দেখবে কি ভেপার ফেজটা হচ্ছে যেটা মোর ভোলাটাইল সেটা দিয়ে রিচ হয়ে যাচ্ছে, আর লিকুইড ফেজটা যেটা বেসিক্যালি লেস ভোলাটাইল সেটা দিয়ে তোমার রিচ থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানের মধ্যেই কিন্তু তোমার বেসিক্যালি প্রিন্সিপাল অফ ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটা লুকিয়ে আছে আর কি। তাহলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন তার যে প্রিন্সিপাল, যেটা আমি আগে যদিও বলেছি আইসোথার্মাল ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আইসোবারিক ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, সেটাকে বোঝা গেলে ছবিটাকে আঁকতে হবে, এই যেখানে আমি যেটা বলেছি, কিন্তু এর যে লজিকটা সেটা কিন্তু দাঁড়িয়ে আছে তোমার এই জায়গার মধ্যে। আচ্ছা, এবারে দেখো যেটা আমি আগেই বলছিলাম যে ওই ডুয়ে মার্গুলিস ইকুয়েশন করার সময়, তার মানে সলিউশনটা তো সবসময় আইডিয়াল নয়, সলিউশনটা তোমার নন আইডিয়াল হতে পারে, অর্থাৎ কখনো পজিটিভ বা কখনো নেগেটিভ ডেভিয়েশন এগুলো হতে পারে আর। তাহলে নন আইডিয়াল সলিউশন যখন হবে, নন আইডিয়াল সলিউশন, আচ্ছা নন আইডিয়াল সলিউশনের যে বৈশিষ্ট্যগুলো সেটা হচ্ছে এরকম যে এরা হচ্ছে ডাজ নট ওবে রাউস ল ইন অল কম্পোজিশন। সমস্ত কম্পোজিশনে কিন্তু সে রাউস লটা ওবে করবে না। মানে মানে ভীষণ ভীষণ ডাইলিউট যখন সলিউশন হয় তখন রাউস লটা ওবে করে, কিন্তু যে কোনো কনসেন্ট্রেশনে সে রাউসটা ওবে করবে না। তাহলে ডাজ নট ওবে রাউসটা ইন অল কম্পোজিশন। রাউস ল may be obeyed only at very low concentration। সলিউশনটা যথেষ্ট যখন ডাইলিউট তখন সেটা ওবে হবে। আচ্ছা, এইখানে কিন্তু এ এ বিবি আর এবি ইন্টারাকশনগুলো আলাদা। আর ডিফারেন্ট, এটা তুমি দেখতে পাবে। আর এই পার্টিকুলার কেসে ডেল্টা বি মিক্সিং এটা নট ইকুয়াল টু 0 হতে পারে, সরি ডেল্টা এইচ মিক্সিং এটা নট ইকুয়াল টু 0 হবে। মানে আইডিয়াল সলিউশনে ডেল্টা ভি মিক্সিং 0 আর ডেল্টা এইচ মিক্সিং 0, এখানে ডেল্টা এইচ মিক্সিং যেটা এটা নট ইকুয়াল টু 0 হবে। এবং ডেল্টা জি মিক্সিং এর যে এক্সপ্রেশনটা ছিল এনআরটি সামেশন ওভার আই এক্সআই এলএন এক্সআই, ডেল্টা জি মিক্সিং এইটা আগে যে এক্সপ্রেশন ছিল সেই এক্সপ্রেশনটা তুমি বের করতে পারবে না। বা ডেল্টা এস মিক্সিং যেটা এটা মাইনাস এনআর সামেশন ওভার আই এক্সআই এলএন এক্সআই, এটা দিয়ে তুমি বের করতে পারবে না। তার মানে তোমার যে থার্মোডাইনামিক্স গুলো করেছিল আইডিয়াল সলিউশনের জন্য সেগুলো কিন্তু এখানে তোমার ভ্যালিড থাকবে না। আচ্ছা, এবারে তোমার ডেভিয়েশন দু রকমের হতে পারে। তাহলে ডেভিয়েশন যেটা আইডিয়ালিটি, সেটা তোমার পজিটিভ ডেভিয়েশন হতে পারে যখন হচ্ছে তোমার পিআইটা গ্রেটার দেন এক্সআই পিআই স্টার, মানে দুজনের জন্যই আর কি। মানে তুমি তো অলরেডি দেখেছো যে একজনের পজিটিভ ডেভিয়েশন অন্যজনের পজিটিভ ডেভিয়েশন হবে, অর্থাৎ যে কোনো পিসিকের জন্যই তোমার রাউলস ল থেকে যে পেরিকের ভ্যালুটা হওয়ার কথা ছিল আর কি, হ্যাঁ, তার তুলনায় বেশি হবে। আর নেগেটিভ ডেভিয়েশন যদি হয় তখন পিআইটা লেস দেন এক্সআই পিআই স্টার এটা হয়। আচ্ছা, এবারে যদি তোমার হয় মানে নন আইডিয়াল সলিউশন হয়, তখন তো তুমি আর ওই মানে এটা গ্রেটার দেন বা লেস দেন বুঝতে পারছো, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুটা কি হবে তুমি তো বলতে পারছো না। অ্যাকচুয়ালি ভ্যালুটাকে তুমি জাস্ট মানে কিছু কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলা দিয়ে তুমি জাস্ট জিনিসগুলোকে করে ফেলতে পারো আর কি। আমি একটা ফর্মুলা তোমাকে জাস্ট লিখে দিতে পারি, সেটা হচ্ছে যে ধরো তুমি পিআইটাকে, আচ্ছা আমি মানে পি এটাকে লিখি বরং, পি এটা হচ্ছে
এক্স ইন্টু পি এ স্টার ইন্টু ই টু দি পাওয়ার, আসলে যেটা হচ্ছে যে তোমার এটা যে মনে রাখতে হবে সেরকম নয়, আমি একটা আলফা বলে একটা প্যারামিটার ডিফাইন করতে পারি আর কি, সেই আলফা প্যারামিটার ডিফাইন করে তার টার্মসে হচ্ছে ব্যাপারগুলোকে বলা যেতে পারে আর কি। সেই জন্য আমি জাস্ট এখানে এটা লিখছি যে এটা এক্স এ পি এ স্টার, এরকম এরকম একটা তুমি লেখো ই টু দি পাওয়ার আলফা এক্স বি তার স্কোয়ার, এরকম একটা ফর্মুলা দিয়ে তোমার চলতে পারে, অথবা পি বিটা সেটা এক্স বি পি বি স্টার ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স এ তার স্কোয়ার। এইরকম ভাবে আমি ফর্মুলাগুলোকে লিখছি। আসলে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে যে দেখো যদি তোমার কোনো কারণে আলফাটা হচ্ছে জিরো হয়ে যায়, আলফাটা ওইখানে এখানে ইটা দুবার পড়ে গেছে, দেখো যদি আলফাটা তোমার জিরো হয়ে যায় তাহলে দেখো রাউস ল থেকে যে প্রেডিক্টের ভালো তার সঙ্গে সমান হয়ে যাচ্ছে জিনিসটা। আলফা জিরো হয়ে গেলে পি এটা হচ্ছে এক্স এ পি স্টার, আর আলফা জিরো হয়ে গেলে এক্স বি পি বি স্টার হয়ে যায়। তার মানে এই যে দুটো ইকুয়েশন তুমি লিখছো এই দুটো একটা এম্পেরিক্যাল ইকুয়েশনের মতো, যেটা তোমার নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে, নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ভেপার প্রেশারটা কি হবে তার একটা এক্সপ্রেশন। পরিষ্কার আলফা ইকুয়াল টু জিরো হলে তোমার আইডিয়াল সলিউশন, আলফা গ্রেটার দেন জিরো হলে তোমার পজিটিভ ডেভিয়েশন, আলফা লেস দেন জিরো হলে তোমার নেগেটিভ ডেভিয়েশন। এটা তাহলে তিনটে সিচুয়েশন, আলফা গ্রেটার দেন জিরো, আলফা লেস দেন জিরো, আর আলফা ইকুয়াল টু জিরো, সেই মাত্র করে পজিটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন এবং তোমার এ কি বলে আইডিয়াল সলিউশন, সেটা তুমি জাস্ট বুঝতে পারো। যাকে যেটা কথা হচ্ছে যে আমি এইটা বললাম তার কারণটা একটা জাস্ট পার্টিকুলার জিনিস বোঝার জন্য, সেটা হচ্ছে এই যে তুমি এই পার্টিকুলার কেসে ধরো যদি একটা ছবি আঁকো, মানে 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 বয়লিং পয়েন্টের ছবিটাই একবারে আঁকি, বয়লিং পয়েন্ট ভার্সেস কম্পোজিশন ডায়াগ্রাম ধরো আঁকছো, বয়লিং পয়েন্ট ভার্সেস কম্পোজিশন ডায়াগ্রাম। তাহলে এদিকে তুমি জাস্ট কম্পোজিশন প্লট করো, এদিকে পিওর এ বলো, এদিকে পিওর বি বলো, এই মোর ভোলাটাইল তুমি ধরে নিচ্ছ, মোর ভোলাটাইল মানে পি এ স্টারটা অবশ্যই লেস দেন পি বি স্টার হবে, মানে মোর ভোলাটাইল মানে পি এ স্টারটা গ্রেটার দেন পি বি স্টার, তার মানে পি এ স্টারটা লেস দেন পি বি স্টার হবে। তাহলে তুমি ধরো এইখানে ধরে নাও এটা টি এ স্টার, এইটা হচ্ছে তোমার টি বি স্টার, এইখানে তুমি টেম্পারেচারটাকে প্লট করছো, প্রেশারটাকে ফিক্স করে দাও। আচ্ছা আইডিয়াল হলে ছবিটা কেমন আমরা অলরেডি দেখিয়েছি, ঠিক আছে, আইডিয়াল হলে ছবিটা কেমন হয় সেটা আমি অলরেডি দেখিয়েছি। আচ্ছা নন আইডিয়াল হলে ছবিটা কেমন হয়, এটা একটা মিনিমা দিয়ে যায়, এবং এই এরকম একটা ছবি তুমি পাবে। আচ্ছা এইটা কার জন্য না, এই যে ছবিটা তুমি আঁকছো এইটা হচ্ছে যখন তোমার পজিটিভ ডেভিয়েশন হচ্ছে, মানে পজিটিভ ডেভিয়েশন হলে কি হয় ভেপার প্রেশার বেড়ে যায়, ভেপার প্রেশার বেড়ে যায় মানে বয়লিং পয়েন্ট কমে যায়। তাহলে এটা পজিটিভ ডেভিয়েশন যখন হবে, পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে তুমি এরকম একটা ছবি দেখতে পাচ্ছ। হ্যাঁ তাহলে বুঝবে যে পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে হচ্ছে তোমার মানে মানে পজিটিভ ডেভিয়েশন শুধু লার্জ পজিটিভ ডেভিয়েশন, লার্জ পজিটিভ ডেভিয়েশন যদি তাহলে এরকম একটা তুমি ছবি দেখতে পাবে যে বয়লিং মানে ভেপার প্রেশারটা বেড়ে যাচ্ছে মানে বয়লিং পয়েন্টের মিনিমা দিয়ে যাচ্ছে। আচ্ছা এবারে এই উপরটা হচ্ছে ভেপার, তার নিচে সর্বত্র হচ্ছে তোমার লিকুইড আছে, আর এইখানে লিকুইড ভেপার কোএক্সিস্ট করছে, এখানে তোমার লিকুইড ভেপার কোএক্সিস্ট করছে। এবারে একটা পার্টিকুলার পয়েন্ট, যে এই পার্টিকুলার পয়েন্টে তুমি এক্স যদি বলো তাহলে এই এক্স পয়েন্টটাকে বলা হচ্ছে তোমার অ্যাজিওট্রপিক পয়েন্ট। আসলে তুমি এই পার্টিকুলার কম্পোজিশনে যদি পৌঁছে যায় না, তখন তাকে যখন ওই ওই সলিউশনটাকে যখন তুমি টেম্পারেচার বাড়িয়ে ভেপারাইজ করার চেষ্টা করবে, সে ভেপার ফেজে যাবে উইদাউট চেঞ্জ অফ ইটস কম্পোজিশন, অর্থাৎ একটা কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার তোমার তৈরি হচ্ছে অ্যাজিওট্রপিক পয়েন্ট। সেইখান থেকে তুমি যেটা পাচ্ছ অ্যাজিওট্রপিক মিক্সচার পাচ্ছ,
মিক্সচার, যেটা একটা কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার, কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার। মানে এমনিতে দুটো লিকুইডের মিক্সচার, একজনের ভোলাটিলিটি বেশি একজনের ভোলাটিলিটি কম, তুমি যখন টেম্পারেচারটাকে বাড়াচ্ছ তখন যে মোর ভোলাটাইল সে ভেপার পেজে বেশি যাচ্ছে, যে লেস ভোলাটাইল সে হচ্ছে কম যাচ্ছে। কিন্তু যখন তোমার এই অ্যাজিওট্রপিক কম্পোজিশনে পৌঁছে গেল, সেই অ্যাজিওট্রপিক কম্পোজিশনে তুমি যদি গরম করার চেষ্টা করো বা বয়েল করার চেষ্টা করো বা ভেপোরাইজ করার চেষ্টা করো, তারা কিন্তু একটা কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার তৈরি করবে, অর্থাৎ কম্পোজিশনটাকে ইনট্যাক্ট রেখে হচ্ছে তোমার এখানে যাবে। এটা কিন্তু একটা ফিজিক্যাল মিক্সচার, এটা কিন্তু একটা কম্পাউন্ড না, ইট ইজ এ ফিজিক্যাল মিক্সচার। এটা অ্যাকচুয়ালি কোনো কম্পাউন্ড তৈরি হয়ে যায়, এটা ফিজিক্যাল মিক্সচার তৈরি হচ্ছে। তো দেখতে পাবে এই অ্যাজিওট্রপিক পয়েন্ট যেটা বা করসপন্ডিং টেম্পারেচারটা হচ্ছে, সেটা হচ্ছে অবশ্যই তোমার মানে এক্সটার্নাল প্রেশারটা কি তার উপরে নির্ভর করছে, তার একটা নন স্টোইচিওমেট্রি মেনটেন করছে, কোনো স্টোইচিওমেট্রিক রেশিও তাদের মধ্যে থাকে না। হ্যাঁ, সেখান থেকে তুমি বুঝতে পারো ইটস ফিজিক্যাল মিক্সচার, ইট ইজ নট এ টু কম্পাউন্ড। ঠিক আছে, এটা। এবং এই পার্টিকুলার কেসে যেটা এফেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম, যেটা এফেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম কিন্তু তোমার 0 হয়ে যায়, এটা একটা ইনভ্যারিয়েন্ট পয়েন্ট হয়ে যায়। তো এটা যে বয়লিং পয়েন্ট ভার্সেস কম্পোজিশন ডায়াগ্রাম, যখন লার্জ পজিটিভ ডেভিয়েশন হচ্ছে, ঠিক আছে। আর যখন তোমার লার্জ নেগেটিভ ডেভিয়েশন হয়ে যাবে তখন ছবিটা জাস্ট উল্টে যাবে। আর একটা ছবি আমি একটু এঁকে দিই, বয়লিং পয়েন্ট ভার্সেস কম্পোজিশন ডায়াগ্রাম ফর এ নন আইডিয়াল সলিউশন showing large নেগেটিভ ডেভিয়েশন। এটা কেমন দেখতে হবে? pure A, pure B, composition, pressure fixed, TA star, PB star, একটি টেম্পারেচার বাড়লো, টেম্পারেচার ভার্সেস কম্পোজিশন তুমি প্লট করছো, এটা হচ্ছে তোমার এরকম তুমি একটা ছবি দেখতে পাবে। এই যে এবং এই যে তোমার করসপন্ডিং যে কম্পোজিশনটা আর কি, এই কম্পোজিশন তোমার অ্যাজিওট্রপিক কম্পোজিশন। হ্যাঁ, এই পয়েন্টটা তোমার এখন, এই পয়েন্ট এখন এক্স পয়েন্ট, এর কম্পোজিশনটা যে অ্যাজিওট্রপিক কম্পোজিশন এবং তার করসপন্ডিং টেম্পারেচারটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে তোমার লার্জ নেগেটিভ ডেভিয়েশন করা মানে যে ভেপার প্রেশারটা কমে যায়, মানে বয়লিং পয়েন্টটা বেড়ে যায়। তাহলে এখানে না অনেক সময় দুটো ছবি এঁকে কোনটা মানে পজিটিভ ডেভিয়েশন কোনটা নেগেটিভ ডেভিয়েশন খেয়াল রাখবে। মানে পজিটিভ বা নেগেটিভ ডেভিয়েশনটা কিন্তু নির্ভর করছে ভেপার প্রেশারটা আইডিয়ালি যা হওয়ার কথা তার থেকে বেশি না কম সেই কনটেক্সটে। ঠিক আছে, এটা তাহলে যখন তোমার ভেপার প্রেশারটা বেশি বা কম, বেশি তখন বয়লিং পয়েন্টটা কম, বা ভেপার প্রেশার যখন কম তখন বয়লিং পয়েন্ট হচ্ছে বেশি। এরকম প্রচুর তুমি এক্সাম্পল দেখতে পাবে। যখন তুমি ইথাইল অ্যালকোহল আর জল, তুমি অ্যানহাইড্রাস ইথাইল অ্যালকোহল তৈরি করা খুব কঠিন, কারণ তুমি 96% অ্যালকোহল আর 4% জল যখন হয়েছে তারা অ্যাজিওট্রপিক মিক্সচার তৈরি করে ফেলছে, তারপর থেকে তাদেরকে আর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে আলাদা করা তফাৎ মানে কঠিন, এইসব ব্যাপারগুলো তুমি জানো আর কি। ঠিক আছে, এটা তাহলে এই হচ্ছে মূলত ব্যাপার আর কি, যেগুলো আলোচনা করে। আর একটা জিনিস একটুখানি বলে নিই, হেনরিস ল, এটা এই কনটেক্সটে আছে বলে একটুখানি বলে নেওয়া যাক। আচ্ছা, হেনরিস ল বেসিক্যালি হচ্ছে একটা গ্যাসের সলিবিলিটি ইন এ লিকুইড, সেই কনটেক্সটে মানে একটা গ্যাসের সলিবিলিটি যখন তুমি ইন এ লিকুইড যখন তুমি কনসিডার করবে, সেটা দেখা যায় যে অ্যাপ্লাইড প্রেশারের সঙ্গে সেটা প্রপোর্শনাল হয় আর কি। হ্যাঁ, তার মানে এটা এটা বিভিন্ন রকমের ফর্মে তুমি লিখতে পারো। ধরো কতখানি মাস অফ গ্যাস অ্যাকচুয়ালি তোমার সলেবল হচ্ছে ইন এ গিভেন অ্যামাউন্ট অফ লিকুইডে, সেটা প্রেশারের সঙ্গে প্রপোর্শনাল বলে এম বাই পিটা একটা কে আর একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান হয়। এইটা এটা একটা ফর্ম। আচ্ছা, অল্টারনেটিভলি তুমি এটাকে লিখতে পারো জাস্ট এই যে সকল মানে যে গ্যাসটা অ্যাকচুয়ালি তোমার এ করেছে, মানে যে গ্যাসটা তোমার তোমার কোনো একটা গিভেন অ্যামাউন্টের লিকুইডে তোমার ডিজলভ করে যাচ্ছে আর কি, সেটাকে তুমি জাস্ট পি একটা হেনরিজ ল কনস্ট্যান্ট ইন্টু মোল ফ্র্যাকশন অফ দ্য গ্যাস
তার ধর্ম লিখতে পারো আর কি, যেখানে কেএইচটাকে বলা হয় হেনরিজ ল কনস্ট্যান্ট। মানে হেনরিজ লটা বেসিক্যালি যেটা বলছে যে তোমার একটা গ্যাসের সলিবিলিটি, একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, মাস অফ এ গ্যাস ডিজলভ বাই ইউনিট ভলিউম অফ এ গিভেন লিকুইড ডিরেক্টলি প্রপোর্শনাল টু প্রেশার। এটা মানে হেনরিজ লর যে স্টেটমেন্টটা আর কি, সেটা হচ্ছে এটা লিখে নিই যে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার amount of gas dissolved in a given volume of in a given volume of liquid is proportional to, is directly proportional to pressure of the gas। এটা এখানে এমটা আর কি, মানে এমটা হচ্ছে বেসিক্যালি মাস অফ গ্যাস ডিজলভ পার ইউনিট ভলিউম অফ দ্য লিকুইড, সেটা প্রপোর্শনাল টু পি, সেখানে এম বাই পিটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সেখান থেকে তুমি পিটাকে বের করে নিতে পারো, পিটাকে বের করলে এটা হচ্ছে তোমার 1/k ইন্টু এম হয়ে গেল, এবং এমটা তুমি জাস্ট চাইলে ইন টার্মস অফ মোল ফ্র্যাকশনের ফর্মে লিখতে পারো। তো এই জিনিসটা তুমি পেয়ে যাবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে হেনরিজ ল, তো সেইটা একটুখানি মাথায় রাখবে, সেখান থেকে তোমার অনেক সময় কোশ্চেন টোশ্চেন দিয়ে দিতে পারে। এটা আর কি। আজকে তো যা সময় আছে, এত বড় চ্যাপ্টার, হ্যাঁ, শেষই হয় না, শেষই হয় না। যাকে আমার মনে হয় আজকে আর খুব বেশি আলোচনা করে লাভ নেই, আমরা মানে মানে শেষ এমনি করতে পারবো না আজকে আর কি। তাহলে নেক্সট ক্লাসে আমরা যে জিনিসটা আলোচনা করব, নেক্সট লেকচারে অবশ্যই জিনিসটা শেষ হয়ে যাবে। তোমার এই পার্সিয়ালি মিসেবল লিকুইড, তার কনটেক্সটে লিকুইড লিকুইড ইকুইলিব্রিয়াম যেটা, এটা খুব বোঝার দরকার। আর এইটা তোমার বুঝবে দু রকম করে, একটা হচ্ছে তো মানে এখান থেকে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে পার্সিয়ালি মিসেবল লিকুইড, মানে ফেনল ওয়াটার সিস্টেম আর কি, এই টাইপের জিনিসপত্রগুলো যেটা, সেইটা একটা খুব ভালো করে আলোচনা করার দরকার আছে। আচ্ছা, ইমমিসেবল লিকুইড এটা একটুখানি বলে নেবো, এখান থেকে অনেক সময় প্রবলেম পড়েছিল পরে আর কি পরীক্ষা। ইমমিসেবল লিকুইড এইটাখানে একটুখানি আলোচনা করাতে হবে। আর নাস ডিস্ট্রিবিউশন ল, এই কটা জিনিস একটুখানি বোঝার দরকার আছে। আর তারপরে হচ্ছে তোমার সলিডের সঙ্গে যে লিকুইড ইকুইলিব্রিয়াম, সেখান থেকে ইউটেকটিক কম্পোজিশন, যেটা মানে ইউটেকটিক সিস্টেম বা ইউটেকটিক টেম্পারেচার, ইউটেকটিক কম্পোজিশন, এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা নেক্সট দিন আলোচনা করবো। তাহলে আজকে এই পর্যন্ত থাক, তাহলে এন্ড অফ লেকচার। ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি মানে জিনিসটা অনেক এর থেকে তাড়াতাড়ি বললে তো কিছুই বলা হবে না আর কি, হ্যাঁ, কেননা এই জায়গাগুলো থেকে মানে প্রচুর পরীক্ষায় কোশ্চেন পড়ে। মানে এমন নয় যে জিনিসটা জাস্ট তুমি কোনোভাবে করে, মানে অনেক আসলে ইকুয়েশন টিকুয়েশন ইনভলভ আছে, তো বিভিন্ন রকমের প্লট টট সব ইনভলভ আছে। সেখানে এই জিনিসগুলো মানে হয় অনেক সময় কি হয় যে কোনো একটা পার্টিকুলার জিনিস হচ্ছে যেখানে সেন্ট্রাল ইকুয়েশন একটাই, এবং সেই সেন্ট্রাল ইকুয়েশনের উপরে বেস করে তুমি জাস্ট মানে তুমি অনেক কিছু করতে টরতে পারবে আর কি। কিন্তু এই পার্টিকুলার জায়গাগুলোতে না অনেকগুলো ইম্পর্টেন্ট ইকুয়েশনস ইনভলভ আর কি, হ্যাঁ, সেই জন্যে এটা মানে দেখো এক নিঃশ্বাসে পড়া হলো, অনেকটাই পড়া হলো, মানে অনেকটা সময় জাস্ট বলা হলো বা অনেকটাই ক্লাস নোট হলো, কিন্তু জিনিসটা জাস্ট শেষ হলো। কলিগেটিভ প্রপার্টি ইটসেলফ খুব অনেকটা বড়, বাইনারি সলিউশন ইটসেলফ খুব বড়। তুমি দেখো আমরা যখন পড়াই তখন কলিগেটিভ প্রপার্টিজ অন্তত খান তিনেক লেকচার তো লাগেই, বা বাইনারি সলিউশনও কিন্তু তোমার খান তিনেক লেকচার লাগে। তা 6টা বা 7টা লেকচার, সেটাকে জাস্ট একটা লেকচারের মধ্যে কভার করা আর কি, এর থেকে তাড়াতাড়ি তো করা যাচ্ছে না। হুম, তো দেখো কার কি অসুবিধা আছে কিনা বলো।